আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আজকে যেই স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটি আমাকে দিয়েছে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহুরিয়া ইউনিয়নের আলামিন। সাল 1982। লাহুরিয়া গ্রামের মধ্যবয়সী এক লোকের নাম আনোয়ার মোল্লা, পেশা কৃষিকাজ। বর্ষাকালে বিস্তীর্ণ এলাকায় পানির নিচে তলিয়ে গেলে পুরো বর্ষাকাল একরকম বেকার হয়ে থাকে সে। তখন জাল দিয়ে মাছ ধরে বিক্রি করে কোনো মতে বেঁচে থাকার চেষ্টায় লিপ্ত থাকেন তিনি। খুলনা থেকে তার দুই চাচাতো ভাই রিপন মিয়া ও মুসা মিয়া আনোয়ার মোল্লার বাড়িতে বেড়াতে আসে। তাদের একজনের বয়স 25, অন্যজনের বয়স 21 থেকে 22। তারা আনোয়ার মোল্লাকে বলে, বর্ষাকালে এখানে হাঁসের খামার দিলে কেমন হয়? ডিম ফুটে বাচ্চা হলে সেগুলো খুলনায় নিয়ে বিক্রি করে দেব, ভালোই চাহিদা রয়েছে এগুলোর সেখানে। দিনে হাঁসের খামারের পরিচর্যা আর রাতে নৌকা নিয়ে 3 জন মাছ ধরবো, তাহলে ভালোই আয় হবে। আনোয়ার মোল্লার কাছে প্রস্তাবটা ভালোই লাগে। শুরু হয় তাদের পরিকল্পনা মাফিক কাজ। প্রতিদিন হাঁসের খামারের পরিচর্যা ও রাতে 3 জন নৌকা নিয়ে বের হয়ে যেত। তারা প্রতি রাতে এই লাহুরিয়া গ্রাম থেকে বর্ষাকালে প্রায় 5 কিলোমিটার দূর পর্যন্ত একটা ছোট্ট ব্রিজের কাছ পর্যন্ত মাছ ধরতে ধরতে যেত, আবার একই পথ দিয়ে মাছ ধরতে ধরতে ফেরত আসত। এক রাতে খাওয়া দাওয়া শেষে আনোয়ার মোল্লা চিন্তা করে আজ আর মাছ ধরতে যাবে না। কেন জানি তার ভালো লাগছিল না, মনও সায় দিচ্ছিল না। কিন্তু সেই রাতটি ছিল পূর্ণিমা। রিপন মিয়া এবং মুসা মিয়া আনোয়ার মোল্লাকে বলে, বড় ভাই, আজ যেহেতু পূর্ণিমা, আজ ভালোই মাছ ধরবে, চলো। কিন্তু আনোয়ার মিয়া কেন জানি আজ রাতে যেতে ইচ্ছা করছিল না। রিপন ও মুসা মিয়ার আগ্রহে যেতে রাজি হলেও মনের ভেতর বারবার কে যেন বলছে, যাস না আনোয়ার, বিপদ হবে। কিন্তু তবু আনোয়ার মিয়া সাথে যায়। কিছু একটা মনে করার চেষ্টা করলেও তার মনে পড়ে না। পালাক্রমে তারা নৌকা চালাচ্ছে, মাছ ধরছে। মুসা মিয়ার কথাই যেন সত্যি হয়, ভালোই মাছ ধরা পড়ছে জালে, সবাই বেজায় খুশি। এই খুশিতে আনোয়ার মিয়া ভয়ানক একটা বিষয় বেমালুম ভুলে যায়। রাত 1টার দিকে 5 কিলোমিটার দূরে সেই ছোট্ট ব্রিজের কাছে নৌকাটি পৌঁছায়, যেই ব্রিজ পর্যন্ত প্রতিদিন তারা মাছ ধরতে ধরতে আসত। যথারীতি তারা নৌকা ঘুরিয়ে আবার ফিরে যেতে চাইলে ব্রিজের উপর থেকে বয়স্ক এক মহিলার কান্না ও বিলাপের শব্দ তাদের কানে আসে। মুসা মিয়া বলে, উপরে কে যেন কান্না করছে। রিপন মিয়া বলে, আমাদের দেখে কাজ নেই, আমরা চলে যাই। আনোয়ার মোল্লা বলে, বিপদে কাউকে একা ফেলে যেতে হয় না, তোরা উপরে যা, গিয়ে দেখ কি হয়েছে। রিপন ও মুসা মিয়া উপরে গিয়ে দেখে এক মহিলা ব্রিজের পাশে বসে আছে, তার সামনে সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ। সেই লাশকে নিয়ে কান্নাকাটি করছে। মুসা মিয়া মহিলাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? মহিলাটি বলে, আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়ে তার স্বামী হঠাৎ মারা যায়। তার আত্মীয় স্বজন এই জায়গা পর্যন্ত দিয়ে গেছে, তারপর তারা চলে গেছে। আমার বাড়ি লাহুরিয়া গ্রামের কাছে পোড়াবাড়ি এলাকায়। এখন আমি কিভাবে যাব এত রাতে এই লাশ নিয়ে? তখন মহিলাটি রিপন মিয়া এবং মুসা মিয়াকে অনুরোধ করে তার স্বামীর লাশ সহ তাকে গ্রামে পৌঁছে দিতে। কিন্তু রিপন ও মুসা মিয়া সরাসরি এই প্রস্তাবটি নাকচ করে দেয়, বলে আমরা নৌকায় কোনো লাশ উঠাই না। এই বলে তারা নিচে চলে যায়। যখন আনোয়ার মোল্লা তাদেরকে জিজ্ঞেস করে যে কি হয়েছে উপরে, তখন রিপন মিয়া এবং মুসা মিয়া সব ঘটনা খুলে বলে। আনোয়ার মোল্লা বলে, এভাবে কাউকে বিপদে ফেলে যেতে হয় না, যেহেতু তার বাড়ি পোড়াবাড়ি এলাকায় আর আমরা ওই পথ দিয়েই যাব, তাই তাদেরকে পৌঁছে দিতে আমাদের কোনো সমস্যা নেই। রিপন মিয়া এবং মুসা মিয়ার আপত্তি সত্ত্বেও আনোয়ার মিয়া তাদেরকে বলে, যাও তোমরা গিয়ে লাশটি নিয়ে এসো। যাই হোক, রিপন মিয়া এবং মুসা মিয়া তারা দুজন ব্রিজের উপরে গিয়ে লাশটি ধরাধরি করে নৌকায় নিয়ে আসে।
নৌকার একদম মাথার দিকে সেই মহিলাটি বসে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এখন সে কোনো কান্নাকাটি করছে না, বরং লম্বা ঘোমটা দিয়ে মাথা ও মুখ ঢেকে রেখেছে। আনোয়ার মিয়া কোনো প্রশ্ন করলেও মহিলাটি কোনো উত্তর দেয় না, শুধু মাঝে মাঝে নৌকা কোন দিক দিয়ে যাবে সেটা বলে দেয়। কণ্ঠস্বরটি যেমন কেমন যেন চেনা চেনা মনে হয় আনোয়ার মোল্লার কাছে। না, হতেই পারে এরকম। রাত আনুমানিক 3টার দিকে, 3 দিকে পানি ও একদিকে রাস্তা রয়েছে এমন একটি ভিটার কাছে নৌকাটি থামাতে বলে মহিলাটি। আনোয়ার মিয়া স্থানীয় লোক হলেও রাতে এই জায়গাটি সে চিনতে পারছে না, কিন্তু পরিচিত বলে মনে হচ্ছে। মহিলাটি সেখানে আসার পর বাড়ির ভেতর থেকে একজন পুরুষ ও একজন মহিলা এসে লাশটি নৌকা থেকে নিয়ে যায়। তাদের দুজনকেও আনোয়ার মোল্লার কাছে চেনা চেনা লাগে, আগে কোথাও দেখেছে কিন্তু মনে করতে পারে না। তবে এতটুকু বুঝতে পারে যে এটা একটা হিন্দু বাড়ি। এতক্ষণ বয়স্ক মহিলাটি তেমন কোনো কথা না বললেও এখন বলে, আপনারা অনেক কষ্ট করে আমাদের নিয়ে এসেছেন, আপনাদের ধন্যবাদ, একটু অপেক্ষা করুন, কিছু পারিশ্রমিক নিয়ে আসছি। আনোয়ার মোল্লা পারিশ্রমিক নিতে অস্বীকৃতি জানায়, বলে যে আপনাকে তো আমরা বিপদে উপকার করেছি, কোনো পারিশ্রমিক লাগবে না। মহিলাটি আবারও পারিশ্রমিক দেওয়ার অনুরোধ করে, তখন রিপন ও মুসা মিয়া সম্মতি জানায়। মহিলাটি টাকা নিয়ে আসার কথা বলে বাড়ির ভেতরে চলে যায়। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা হয়ে যায়, কেউ বাড়ির থেকে বের হয়ে আসে না টাকা নিয়ে। আনোয়ার মোল্লা রিপন ও মুসামিয়াকে বলে, যেহেতু এটা মরা বাড়ি, সবাই শোকে কাতর, তাই হয়তো ভুলে গেছে টাকা নিয়ে আসার কথা, চল চলে যাই। কিন্তু রিপন মিয়া এবং মুসামিয়া বলে, এত কষ্ট করে লাশ নিয়ে এলাম, টাকা ছাড়া যাব না। আনোয়ার তাদের দুজনকে গালমন্দ করে, কিন্তু আনোয়ার মোল্লা একটা ব্যাপার লক্ষ্য করে, বাড়ির ভেতরে কোনো সারা শব্দ নেই। রিপন মিয়া আনোয়ার মোল্লাকে বলে, চলো বড় ভাই, বাড়ির ভেতরে যাই। আনোয়ার মোল্লা প্রথমে যেতে রাজি না হলেও মুসা মিয়াকে নৌকায় বসিয়ে রেখে তারা দুজন বাড়ির ভেতরে যায়। বাড়িতে মোট 3টি ঘর তারা দেখতে পায়, একটি বড়, একটি মাঝারি ও একটি রান্নাঘর। বাড়ির কোথাও কোনো আলো জ্বলছে না, কোনো শব্দও নেই। এটা কি মরা বাড়ি হতে পারে? কেমন জানি খটকা লাগে আনোয়ার মোল্লা এবং রিপন মিয়ার কাছে। আনোয়ার মোল্লা এবং রিপন মিয়া মনে হয় যে বাড়ির পেছনে আলো জ্বলছে। তারা দুজনেই বাড়ির পেছনে গিয়ে হতভম্ব হয়ে যায়। তারা দেখে দাউ দাউ করে একটি চিতা জ্বলছে, কিন্তু চিতায় লাশ নেই। লাশটি চিতার পাশে সাদা কাপড় দিয়ে ঢাকা। শরীরের শির দ্বারা বেয়ে এক ভয়ের অনুভূতি নেমে যায় তাদের দুজনের। রিপন মিয়া সাহস করে লাশের উপরের সাদা কাপড় সরিয়ে দেখে লাশটি কার। যখনই কাপড় সরিয়েছে, সাথে সাথে চিৎকার করে ওঠে রিপন, বলে, বড় ভাই, এ তো সেই মহিলার লাশ যে আমাদের সাথে তার স্বামীর লাশ নিয়ে আসলো। আনোয়ার মোল্লা দেখে, আরে এ তো প্রহ্লাদ বিশ্বাসের বউ, সে তো 1979 সালেই মরে গেছে। আনোয়ার তখনই বুঝতে পারে আজ 23শে ভাদ্র, সেই ভয়াল রাত। এই রাত্রির কথাই তার বারবার মনে আসার চেষ্টা করছিল সে মনে নিয়ে আসার, কিন্তু মনে করতে পারছিল না। আনোয়ার মিয়া বুঝতে পারে ভয়াবহ বিপদে পড়েছে তারা। চিৎকার দিয়ে আনোয়ার মোল্লা ও রিপন দেয় দৌড়। নৌকার কাছে এসে দেখে মুসা মিয়া নেই। কি ব্যাপার, মুসা মিয়া কোথায় গেল? তারা দেখে নৌকার পাশে পানির মধ্যে মুসা মিয়া উপুর হয়ে পড়ে আছে। তারা বুঝতে পারে মুসা মিয়া আর পৃথিবীতে নেই। আনোয়ার মোল্লা এবং রিপন মিয়া দুজনেই বাড়ির পাশের রাস্তা ধরে দৌড় দিলেও রিপন মিয়া আনোয়ারের পেছনে পড়ে যায়। আনোয়ার মোল্লা এলাকার লোক হওয়ার কারণে অনেক রাস্তাঘাট তার চেনা ছিল। আনোয়ার মোল্লা পাশের গ্রামের এক বাড়ির উঠোনে চিৎকার দিয়ে হুমড়ি খেয়ে পড়ে। বাড়ির লোকজন আনোয়ার মোল্লার আত্মচিৎকারে জেগে ওঠে। সবাই বের হয়ে আসে। আনোয়ার মোল্লা সব ঘটনা খুলে বলে। আশেপাশের আরো যে বাড়িঘর ছিল সেখান থেকেও কিছু লোক এসে জড়ো হয়। সবাই বলে, আনোয়ার, তুমি জানো না আজ 23শে ভাদ্র?
এমন ভুল তুমি কিভাবে করলে? যাই হোক, ভুল হবার তো হয়ে গেছে, এখন তো আর কিছু করার নেই। কেউ হারিকেন, কেউ মশাল, কেউ বা টর্চ লাইট নিয়ে রিপন মিয়া ও মুসা মিয়াকে খুঁজতে বের হয়। রিপন মিয়াকে একটি মাঠের মধ্যে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে একটি বাড়িতে আনা হয়। অপরদিকে গ্রামের লোকজন সাহস করে সেই পোড়া ভিটায় গিয়ে দেখে সেখানে শুধু ঝোপঝাড়, কোনো ঘরবাড়ি নেই। কিন্তু ভিটার পাশে একটি নৌকা রয়েছে, আর এই নৌকার পাশেই মুসা মিয়ার লাশ উপর হয়ে পানির মধ্যে পড়ে আছে। তারা দেখতে পায় মুসা মিয়ার গলায় বড় বড় আঙ্গুলের ছাপ। কে যেন তার গলা টিপে হত্যা করে পানির মধ্যে চুবিয়ে রেখেছে। রিপন মিয়ার জ্ঞান ফেরে পরদিন সকালে। তাকে যখন জিজ্ঞাসা করা হয় কি হয়েছিল, সে বলে গত রাত্রে সে যখন দৌড়াচ্ছিল তখন আনোয়ার মোল্লাকে সে হঠাৎ হারিয়ে ফেলে। তখন চোখ যেদিকে যাচ্ছিল সেদিকেই দৌড়াচ্ছিল। হঠাৎ কোনো কিছুর সাথে তার ধাক্কা লাগে, সে ধাক্কা লেগে পড়ে যায়। কিন্তু যখন সে খেয়াল করে কিসের সাথে ধাক্কা লাগলো, তাকিয়ে দেখে একটু আগে সাদা কাপড়ের নিচে শুয়ে থাকা, লাশ হয়ে থাকা সেই মহিলাটি তার সামনে দাঁড়িয়ে। তারপর তার আর কিছু মনে নেই। রিপন মিয়া এতটাই ভয় পেয়েছিল যে তার শরীরের কাঁপুনি দিয়ে জ্বর আসে। প্রচন্ড জ্বরে ভুগতে ভুগতে মাত্র সপ্তাহখানেকের মধ্যেই রিপন মিয়া মারা যায়। প্রিয় শ্রোতা, আনোয়ার মোল্লা এখনো জীবিত আছে। এই ঘটনাটি আলামিন সরাসরি আনোয়ার মোল্লার কাছ থেকেই সংগ্রহ করেছে। পোড়াবাড়ির ওই ভিটায় এখনো দিনের বেলায় পারতপক্ষে মানুষ যায় না। এত ভৌতিক ঘটনা সেখানে ঘটত যে ভিটার আশেপাশের মানুষ নিজেদের খেতে ফসল ফলানোর জন্যও সহজে যেতে চাইতো না। প্রতি বছর 23শে ভাদ্র রাতে ওই ভিটায় আগুন জ্বলতে দেখত মানুষ। গ্রামের মানুষ বিভিন্ন সময় ওঝা কবিরাজ ডেকে ওই স্থানের সমস্যা সমাধান করতে চেষ্টা করে, কিন্তু তারা সবাই বলে এখানে বহুকাল আগে থেকেই ভয়ানক অশুভ শক্তির বসবাস রয়েছে। প্রহ্লাদ বিশ্বাস এখানে বাড়ি করার 3 বছরের মধ্যে তেমন কিছু টের পায়নি। পরিবারের সবাইকে নিয়ে সে ভালোই ছিল, কন্যা সন্তান হয়, ছেলের চাকরি হয়, কেউ বুঝতেই পারেনি এখানে কোনো সমস্যা রয়েছে। ঠিক 3 বছর পর 23শে ভাদ্র রাতে 1979 সালে পরিবারের সবাইকে প্রথমে ওই অশুভ শক্তিরা হত্যা করে এবং পরে ঘরে আগুন জ্বালিয়ে দেয়। পরের রাতে প্রহ্লাদ বিশ্বাসের ছোট ছেলে প্রকাশকেও হত্যা করে এই অশুভ শক্তি। আনোয়ার মোল্লা লোভ করে নাই, তাই ওরা তার কোনো ক্ষতি করে নাই, কিন্তু রিপন ও মুসা লোভ করেছিল, তাই তাদের এই পরিণতি। ওই অশুভ শক্তি ওই ওঝা কবিরাজদের কাছে যখন এসেছিল, ওই ওঝা কবিরাজরা যখন তাদেরকে হাজির করেছিল এই অশুভ শক্তি সমৃদ্ধ জিনদেরকে, এই জিনরা বলেছিল যেই এখানে আসবে তারই মৃত্যু নিশ্চিত। 2006 সালে একজন কামেল আলেমের শরণাপন্ন হয় গ্রামের কিছু মুরব্বী। আলেমের কিছু ভক্ত জিন ছিল যারা ছিল নেককার। জিনগুলো আলেমের অনুরোধে সেই ভিটায় থাকা অশুভ শক্তির জিনগুলোকে অনুরোধ করে তারা যেন চলে যায়, কিন্তু সেই অশুভ শক্তির জিনেরা সেখান থেকে চলে যেতে অস্বীকৃতি জানায়। কিন্তু তারা এটা বলে তারা আর মানুষের স্বাভাবিক কাজে বাধা দেবে না, এবং তারা একটা প্রতিশ্রুতিও দেয়, তবে সন্ধ্যার পরে কেউ এই ভিটার আশেপাশে যেন না আসে, এটাও তারা বলে দেয়। তবে তারা যে মানুষের স্বাভাবিক কাজকর্ম করতে দেবে এই জন্য কিছু শর্ত আরোপ করে দেয়, যেমন একদম সাদা ধবধবে একটি ছাগল এই ভিটায় জবাই করে রেখে দিতে হবে, 1 মণ দুধ ও চালের পায়েস রান্না করে রেখে দিতে হবে। তাহলে তারা মানুষের কোনো কাজে আর বাধা দেবে না, কোনো সমস্যা সৃষ্টি করবে না। গ্রামবাসী আলেমের কাছ থেকে শর্তগুলো জেনে তা পূর্ণ করে। তাই 2006 সালের পর থেকে পোড়াবাড়ির ওই ভিটায় আর আগুন জ্বলতে দেখা যায় না। অদ্ভুত ব্যাপার হলো, ভিটার খুব কাছের জমিতে এখনো কোনো খাদ্যশস্য ফলে না। কোনো খাদ্যশস্য, ধান, গম, ভুট্টা এগুলো লাগালেও সেগুলো হয় না।
তবে কিছু অর্থকরী ফসল যেমন পাট বা এই টাইপের কোনো ফসল লাগালে সেটা ফললেও সেটা পরিমাণে খুব সামান্য। পোড়াবাড়িতে বিভিন্ন সময় আরো অনেক ঘটনা ঘটেছে। পোড়াবাড়ির আরো ঘটনা নিয়ে আপনাদের সামনে পরবর্তী কোনো একটি রেকর্ডিং নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আজ বলবো আমার ছোট চাচার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া এক ঘটনা। আমি মনিম চৌধুরী, আমার চাচার নাম মনির চৌধুরী। চাচার সাথে মিল রেখে আমার নাম রেখেছেন তিনি। আমাদের গ্রামের নাম দাউদকান্দি। 100 বছর ধরে এখানে অনেক রহস্য লুকিয়ে আছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর কাহিনীটি ঘুরে বেড়ায় পুরনো জমিদার বাড়িকে ঘিরে। আমাদের এখানের জমিদার বাড়িটা খুব বেশি অন্ধকার এক জায়গায়, দেখলে কেমন যেন গা ছমছম করে। এমনিতে ওদিকে কারো যাওয়া হয় না, কিন্তু কাজের সুবাদে সবসময় আসা যাওয়ার পথে জমিদার বাড়ি পড়ে যায়। দিনের আলোয় বাড়িটি ধ্বংসস্তূপের মতো পড়ে থাকলেও রাত নামলেই চারপাশে বাতাস ভারী হয়ে ওঠে। অদ্ভুত এক পরিবেশ তৈরি হয়। সত্যি বলতে আমরা অতটা এসবে বিশ্বাসী ছিলাম না। আমার চাচা কোনোদিন এসব বিশ্বাস করেনি, কিন্তু সে নামাজি ছিলেন আর জিন সে বিশ্বাস করতেন, কারণ কোরআনুল কারিমে জিন জাতির ব্যাপারে কথা বলা আছে। কিন্তু ভূত প্রেত এসব আমরা কেউই বিশ্বাসী নয়। একটা সময় সবাই জানতো যে জমিদার বাড়িতে জিনদের বসবাস, কিন্তু কেউই কখনো ওভাবে ওখানে যাওয়া আসাই করতো না। অনেকেই বলেছে এই বাড়িতে জিনদের বসবাস, কারো চোখে দেখা না গেলেও যারা ভুল করে সেখানে গেছে তারা কেউ আর স্বাভাবিকভাবে ফিরে আসেনি। অনেকেই কৌতূহল হয়ে সেখানে যায়, আবার কেউ জিন দেখতেও পায়। পৃথিবীতে এক এক মানুষের এক এক রকম শখ। বলেন ভূত কি দেখার বিষয় বা জিন কি দেখার বিষয়? মানুষ কিভাবে এসব এক্সপ্লোর করতে যায় আমার মাথা তো কাজ করে না। যাই হোক, এসব দেখতে অনেকেই সেখানে যায়, আবার কেউ কেউ ছবি তুলতে যায়, ব্লগ বানাতে যায়, কিন্তু ফিরে এসে অস্বাভাবিক আচরণ শুরু করে। যাই হোক, ছোট চাচা নিজের বাড়িতে বলেই হয়তো কোনোদিন ওখানে যাননি বা যাওয়ার আগ্রহ পায়নি। ছোট চাচা ছিলেন একজন প্রত্নতত্ত্ববিদ। পুরনো স্থাপত্য ও ইতিহাসের প্রতি তার অদম্য আকর্ষণ। সে সবসময় এসবের প্রতি একটি ঝোঁক অনুভব করতেন। মুরব্বীরা বলতেন জমিদার বাড়ির নিচে এক গোপন সুড়ঙ্গ আছে, যেখানে জমিদার তার ধন সম্পদ লুকিয়ে রেখেছিল। সরকার চাইছে সেই গুপ্তধনের সন্ধান করা হোক, কিন্তু গ্রামের অনেকে এসব গুপ্তধনের জন্য নানান সময় লুকিয়ে সেখানে যেত, কিন্তু অনেকেই আর স্বাভাবিক থাকতো না। এভাবে নিজের জীবন সব হারাতো। ছোট চাচা এসব লোককথায় বিশ্বাস করে না, কখনোই সে এসব কথায় পাত্তা দেয়নি। তার বয়স 35 হবে, এতদিনেও সে তার 2 বন্ধু সাকিব ও রাকিবকে নিয়ে গ্রামে আসে। তারা এর আগে কখনোই এই গ্রামে আসেনি। গ্রামের এক মুরব্বী তাকে সাবধান করে বলল, বাবা ওই জায়গায় পা দিও না, ওখানে যা আছে তা মানুষের নয়। জমিদার একদা এক কবিরাজের সঙ্গে অন্যায় করেছিল, আর সেই কবিরাজ ওদের ডেকে এনেছিল। আজও সেখানে গেলে কেউ ফেরে না, ফিরতে পারে না, ফেরা সম্ভব না। সাকিব হেসে উড়িয়ে দিল। কুসংস্কারের জায়গা তার যুক্তিবাদী মনে নেই। সে খুবই বাস্তববাদী মানুষ, কিছুতেই তার মনেও সব আগের কথার কোনো মানে নেই। রাত 10টা। সাকিব, রাকিব ও চাচা হাতে জমিদার বাড়ির সামনে দাঁড়ালো। চারপাশের পরিবেশ থমথমে, এতটুকু বাতাস নেই, যেন প্রকৃতিও নিঃশ্বাস বন্ধ করে রেখেছে। কেমন যেন একটা অসহ্য আবহাওয়া, কিছুতেই কেমন যেন ভালো লাগছে না। ভিতরের দরজাটি ভাঙা, ভিতরে ধুলো আর জং ধরা কাঠের গন্ধ। তারা একে একে প্রবেশ করলো। ভিতরের প্রবেশের সাথে সাথেই তাদের কেমন যেন একটা অদ্ভুত কিছু অনুভব হলো। মনে হলো একটা গরম গরম পরিবেশ। বাইরে বেশ ঠান্ডা ছিল, আর এখানে কেমন একটা থমথমে পরিবেশ। প্রথমে কিছুই ঘটলো না, কিন্তু একটু পরেই ভেতরের আবহাওয়া বদলে গেল। ঠান্ডা ভেজা মাটির গন্ধে ভরপুর এক অস্বস্তিকর পরিবেশ, কিছুতেই মেলানো যাচ্ছে না। চাচার বন্ধু সাকিব মোবাইল বের করে ছবি তুলতে গেল, তখনই তার হাত কেঁপে উঠল। ফোনের স্ক্রিনে একটি অদ্ভুত আকার ভেসে উঠল, কিন্তু মুহূর্তের মধ্যে সেটি মিলিয়ে গেল। মোবাইলটি হাত থেকে পড়ে গেল। রাকিব জোরে বলল, চল, বেশি দেরি না করাই ভালো, তাড়াতাড়ি আমাদের কাজগুলো সেরে ফেলে এখান থেকে বের হয়ে যাই। কিন্তু সাকিব পিছিয়ে আসার মানুষ নয়। সে অন্ধকার করিডোর দিয়ে সামনে এগোতে লাগলো। তার সব বিষয়ে খুব আগ্রহ, আর অতিরিক্ত আগ্রহ সবসময় মানুষকে বিপদে ফেলে দেয়। হঠাৎ করে বাড়ির দরজা বজ্রপাতের শব্দের মতো বন্ধ হয়ে গেল। কি একটা অদ্ভুত অবস্থা! তিনজনে চমকে উঠল। রাকিব দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু সেটি যেন কোনো অদৃশ্য শক্তি দ্বারা আটকে আছে, 1 ইঞ্চি নড়ছে না। চাচা চিৎকার করে বলল, দরজাটা খুলছে না। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে কিছু একটার গর্জন শোনা গেল। হঠাৎ কেমন একটা শব্দ।
সাকিবের শরীর দিয়ে হিমশীতল স্রোত বয়ে গেল। সে স্পষ্ট বুঝতে পারল এখানে তাদের ছাড়া অন্য কিছু আছে। অবশ্যই আছে, না এটা সে অন্য কিছুর সাথেই মেলাতে পারছে না। এমন পরিস্থিতিতে সে এর আগে কখনোই পড়েনি। এক মুহূর্তের মধ্যে ঘরটি অন্ধকারে ঢেকে গেল, টর্চের আলো নিভে গেল, মোবাইলও কাজ করছে না। তারপর একটা অদৃশ্য ঝড় পুরো বাড়িটাকে কাঁপিয়ে দিল, যেন ভেতরে কিছু বিশাল এক শক্তি ক্রমশ ফুঁসে উঠছে। কিছুতেই সে ঝড় যেন থামার নয়। ছোট চাচা দেখলো তার বন্ধু রাকিব হঠাৎই শূন্যে উড়ে গেল। কেউ তাকে চেপে ধরে টেনে নিয়ে যাচ্ছে, কিছুতে আটকানো যাচ্ছে না। ছোট চাচা ও সাকিব আতঙ্কে চিৎকার করলো, কিন্তু তখনই অনুভব করলো তাদের শরীরের উপর এক অদৃশ্য শক্তি চেপে বসেছে। তারা নড়তে পারছে না, শ্বাস নিতে পারছে না, তারা চেয়েও কিছু করতে পারছে না। বারবার চেষ্টা সত্ত্বেও কিছু করা না নড়াচড়া করার শক্তি নেই। কানে আসছে অজানা ভাষার উচ্চারণ, যা মানুষের নয়। কেমন একটা অদ্ভুত ভাষা, শুনতেও কেমন যেন মনে হচ্ছে। কানে প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে। মনে হচ্ছে যেন জোরে কানের কাছে মাইক বাজালে যেমন কানে এক ধরনের ব্যথা অনুভব হয়, ঠিক তেমন। পরদিন সকালে গ্রামের লোকজন জমিদার বাড়ির সামনে এসে দেখে তিনজনই দরজার সামনে পড়ে আছে নিস্তেজ। তাদের শরীরে কোনো ক্ষত চিহ্ন নেই, কিন্তু চোখ দুটি ফাঁকা, দৃষ্টি নেই। তাদের কেমন যেন শূন্য মনে হচ্ছে। মানুষ যখন একটা বড় শক খায় বা ধাক্কা খায়, তখন মানুষকে দেখতে যেমন মনে হয়, ঠিক তেমনটা। তারা অনেক বছর আর কোনো কথা বলেনি। কেউ জানে না সেদিন রাতের বেলায় সেখানে কি হয়েছিল, কিন্তু তারপর থেকে জমিদার বাড়ির কাছে কেউ আর রাতের বেলায় যায় না। কারণ মাঝে মাঝেই সেখানে বিস্ময়কর গর্জন আর বিকট শব্দ শোনা যায়, যা মানুষের নয়। কিন্তু ব্যাপারটা একটু অদ্ভুত ছিল। সাকিব, রাকিব ও চিতি চাচা সে ভয়ঙ্কর রাতের পর থেকে আর স্বাভাবিক হয়নি। তারা বেঁচে ফিরলেও যেন জীবনের সমস্ত প্রাণশক্তি হারিয়ে ফেলেছে। সারাদিন চুপচাপ বসে থাকে, রাতের বেলা অদ্ভুত আওয়াজে কেঁপে ওঠে। কেউ কোনো কথা বলে না, চোখ দুটি যেন শূন্যের দিকে তাকিয়ে থাকে। গ্রামের মানুষ ভয় পেয়ে গেল। অনেকেই বলল তাদের উপর জিন ভর করেছে। একজন মুরব্বী বলল ওরা জমিদার বাড়ির রাহুর হাতে পড়েছে, আর বাঁচবে না। কিন্তু সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটল 7 দিন পর। সেই রাতে হঠাৎ করেই সাকিব, রাকিব নিখোঁজ হয়ে গেল। চাচাকে অনেক হুজুর দেখানোর কারণে চাচাকে আমরা সবসময় পাহারা দিয়ে রাখতাম, আর তাই চাচা অনেকবার সেদিন বাড়ির বাইরে বের হতে চাইলেও আমরা সবাই মিলে তাকে বেঁধে রেখেছিলাম। অন্যদের বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ ছিল, কিন্তু সকালে দেখা গেল তারা নেই। কেউ জানে না তারা কোথায় গেল, কিভাবে গেল। গ্রামের লোকজন ভয় পেয়ে গেল। দাউদকান্দি গ্রামে অভিশাপ নেমে এসেছে। এরপর থেকে গ্রামের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠল। কেউ রাতের বেলা দরজা খুলতে সাহস করত না, তবুও মাঝরাতে দরজায় শিকল টানার শব্দ শোনা যেত। এক অদ্ভুত পরিস্থিতির শিকার হলো সকলে। খোলা মাঠে কেউ একজন ফিস ফিস করে ডাকতো, কিন্তু তাকিয়ে দেখলে সেখানে কেউ থাকতো না। গবাদি পশু একের পর এক অসুস্থ হয়ে পড়তে লাগলো। শিশুদের কেউ একজন রাতে এসে ফিসফিস করে কিছু বলে যেত, আর সকালে তাদের জ্বর এসে যেত। গ্রামের কিশোর সজীব একদিন হঠাৎ রাতের অন্ধকারে হারিয়ে গেল। সকালবেলা তাকে পাওয়া গেল জমিদার বাড়ির সামনে, অজ্ঞান অবস্থায়। তার পুরো শরীর ঠান্ডা বরফের মতো, ঠোঁট নীল। যখন জ্ঞান ফিরল, তখন সে কাঁপতে কাঁপতে বলল, ওরা আমাকে ডাকছিল, ওরা আমাকে নিতে চায়। কিন্তু ওরা কে? কেউ জানতো না। একদিন এক কবিরাজ এসে গ্রামে উপস্থিত হলেন। তিনি দীর্ঘক্ষণ চুপচাপ গ্রামের চারপাশে ঘুরলেন, তারপর বললেন, এই জমিদার বাড়ির মাটির নিচে কিছু আছে, কিছু ভয়ঙ্কর, যা এখনো জেগে আছে। তিনি আরো বললেন, এক সময় এই জমিদারের বিশাল ক্ষমতা ছিল, কিন্তু সে এক কবিরাজের উপর অন্যায় করেছিল। সেই কবিরাজ ভয়ঙ্কর এক অভিশাপ দিয়েছিলেন, এই জমিদার বাড়ি আর কখনো মানুষের হবে না, এখানে জিনদের বাস হবে। এই কথা শোনার পর কবিরাজ বললেন, যদি রাতের বেলা বাড়িটির ভেতরে আবার কেউ যায়, তাহলে জিনের রাজা নিয়ে এসে তার আত্মা নিয়ে যাবে। কিন্তু গ্রামের কিছু যুবক সাহস করে বাড়ির রহস্য উন্মোচনের সিদ্ধান্ত নিল। তারা 5 জন ছিল, রোহন, সজীব, রাফসান, আবির আর আবুল। তারা নিজেদের সঙ্গে পবিত্র কালাম ও তাবিজ নিয়ে গেল, যাতে কোনো অশুভ শক্তি তাদের কাবু করতে না পারে। রাত 12টা বাজতেই তারা জমিদার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। সেই পুরনো দরজা এখনো অটুট, যেন শতাব্দী ধরে শয়তানের প্রহরায় রয়েছে। তারা দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ভেতরে ঢোকার সাথে সাথেই বাতাসের চাপ বাড়তে লাগলো। বাড়িটি ভিতরে অবিশ্বাস্য ঠান্ডা, যেন কয়েক শতাব্দীর শীতলতা জমে আছে। সজীব ফিসফিস করে বলল, এটা ভালো লাগছে না ভাই। কিন্তু রোহন বলল, আমরা ভয় পেলে চলবে না, আমাদের দেখতে হবে ভেতরে কি আছে। তারা ধীরে ধীরে এগোতে লাগলো, কিন্তু কিছুক্ষণ পরেই একটা বিকট শব্দ শোনা গেল, গরুর। অন্ধকারের ভেতর থেকে কাঁপিয়ে দেয়া গর্জন উঠল। সজীব চিৎকার করলো, ভাই, কিছু একটা আসছে। তারপর চারপাশের বাতাস ঘূর্ণিঝড়ের মতো দমকা হয়ে উঠল। পুরো বাড়িটি কাঁপতে লাগলো।
দেয়ালের ফাটল থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো, যা দেখতে মানুষের মতো আকৃতি নিচ্ছিল। আবুল চিৎকার করে উঠল, ওদের চোখ দেখো, আগুনের মতো লাল। এক মুহূর্তের মধ্যে পুরো বাড়িটি যেন নরকের এক টুকরো অংশ হয়ে গেল। একটা কালো হাত হঠাৎ করেই সেলিমের গলা চেপে ধরল। সে ধীরে ধীরে শূন্যে উঠে যেতে লাগলো, মুখ দিয়ে গঙ্গানির শব্দ বের হতে লাগলো। সজীব কাঁপতে কাঁপতে পবিত্র কালামের আয়াত পড়তে শুরু করলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। তারা বুঝতে পারলো এবার আর ফেরার পথ নেই। তখনই তারা শুনতে পেল এক ভয়ঙ্কর কণ্ঠস্বর, তোমরা চলে যাও, নয়তো তোমাদের রক্ত এই মাটিতে মিশিয়ে দেব। কিন্তু কেউ নড়তে পারল না। অবশেষে রোহন সে শক্তি দিয়ে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজার সামনে পৌঁছাতেই কিছু একটা তাকে ধাক্কা দিয়ে ছিটকে দিল। দরজার সামনে এক বিশাল ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তার চোখ জ্বলজ্বল করছে, লম্বা হাত দুটি সামনে প্রসারিত, যেন অপেক্ষা করছে তাদের আত্মা কেড়ে নেওয়ার জন্য। পরদিন সকালে গ্রামের মানুষ জমিদার বাড়ির সামনে এসে দেখল 5 জন যুবক দরজার সামনে পড়ে আছে। তারা জীবিত, কিন্তু তাদের মুখে কোনো ভাষা নেই, চোখের দৃষ্টি ফাঁকা। তারা আর কোনোদিন মানুষের মতো স্বাভাবিক হতে পারবে না, কারণ জিনের রাজা তাদের আত্মা কেড়ে নিয়েছে। সেই রাতের পর থেকে দাউদকান্দি গ্রামে কেউ আর জমিদার বাড়ির কথা উচ্চারণও করে না, কারণ মাঝরাতে সেখানে এখনো কান্নার শব্দ ভেসে আসে। আর ঘরের ভেতর থেকে কেউ একজন ফিসফিস করে বলে, তোমরা চলে আসো চিরদিনের জন্য আমাদের দলে। দাউদকান্দি জমিদার বাড়ির রহস্য আজও ভেদ হয়নি। সাকিব, রাকিব, ছোট চাচা সেদিন রাতের পর থেকে আর স্বাভাবিক হয়নি। তাদের ফাঁকা চোখের দৃষ্টি, কথা না বলা, সব মিলে পুরো গ্রাম আতঙ্কে ছিল। কেউ কেউ বলছিল তারা বেঁচে আছে, কিন্তু আসলে তারা আর মানুষ নেই, কিছু একটা দ্বারা আবৃত হয়েছে তাদের সত্তা। গ্রামের মোড়ল মোল্লা ইদ্রিস একদিন সবাইকে ডেকে বললেন, এ রহস্যের সমাধান করতেই হবে, নইলে অজানা ভয় একে একে আমাদেরও গ্রাস করবে। সে রাতে পুরো গ্রাম যেন নিস্তব্ধ। কোনো কুকুর ডাকছে না, পাখিরাও শব্দ করছে না। গ্রামের সবচেয়ে সাহসী যুবক আজিজ এগিয়ে এলো। সে সিদ্ধান্ত নিল জমিদার বাড়ির ভিতরে গিয়ে আসল সত্য উদ্ঘাটন করবে। তার সঙ্গে আরো 2 জন সাহসী বন্ধু শিমুল ও জিশান রাজি হলো। রাত 11টা। তারা 3 জন হাতে টর্চ নিয়ে ধ্বংসপ্রাপ্ত জমিদার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। পূর্ণিমার আলোয় বাড়িটি আরো ভয়ঙ্কর লাগছিল। বাতাস নিঃশব্দ, অস্বাভাবিক এক অনুভূতি ঘিরে ধরেছে। তারা দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ভেতরে প্রবেশ করতেই ঠান্ডা ভেজা মাটির গন্ধ নাকে এলো। বাতাসে যেন পচা কাঠের ধোঁয়া ভাসছে। একটা কিছু ছিল এখানে, আজও আছে, কিন্তু দেখা যাচ্ছে না। তারা সাবধানে এক কক্ষ থেকে আরেক কক্ষে এগিয়ে গেল। হঠাৎ হাসিব নিচু হয়ে বলল, দেখ, মেঝেতে টানার দাগ। শিমুল সামনে তাকিয়ে দেখল কেউ বা কিছু একটাকে জোর করে টেনে নিয়ে যাওয়া হয়েছে। তারা সেই দাগ অনুসরণ করে বাড়ির এক কোণায় এসে দাঁড়ালো, যেখানে বিশাল এক লোহার দরজা আধখোলা অবস্থায় আছে। তারা দরজার ভেতরে ঢুকতেই শ্বাস বন্ধ হয়ে আসলো। ভেতরে কক্ষটি সম্পূর্ণ অন্ধকার, মেঝের ওপর রক্তের শুকিয়ে যাওয়া দাগ। তারপর এক বিকট শ্বাসের শব্দ শোনা গেল। তারা আতঙ্কিত হয়ে টর্চের আলো ফেললো সামনের দিকে। একটা বিশাল চৌবাচ্চার মতো কিছু দাঁড়িয়ে আছে কক্ষের এক কোণায়, আর তার ভিতরে কিছু একটা যেন নড়াচড়া করছে। জিশান ধীরে ধীরে সামনে এগিয়ে গেল, হাত বাড়িয়ে চৌবাচ্চার ভেতর দেখার চেষ্টা করলো। তারপরে সে পেছনে লাফ দিয়ে চিৎকার করে উঠল। চৌবাচ্চার ভেতরে ছিল 2টি মৃতদেহ, সাকিব, রাকিব। কিন্তু গ্রামে তো ওরা এখনো জীবিত, তাহলে এই লাশ 2টি কার? ঠিক তখনই বাতাসের মধ্যে অদ্ভুত এক কম্পন ছড়িয়ে পড়ল। মনে হলো পুরো বাড়িটা যেন কেঁপে উঠছে। শিকলগুলো আপনা আপনি নড়তে লাগলো। লোহার দরজাটি প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। বাতাস থেমে গেল এক মুহূর্তের জন্য। তারপর এক বিকট বিস্ফোরণের শব্দ হলো, চূড়ান্ত বিভীষিকা। শিমুল, জিশান, আব্দুল মুহূর্তের মধ্যে অনুভব করলো তারা নড়তে পারছে না। চারপাশে গাঢ় অন্ধকার, নিঃশ্বাস নেওয়া কঠিন। তারপরই তারা শুনতে পেল অজানা ভাষায় উচ্চারণ। তাদের সামনে মাটি ফেটে বিশাল এক গহ্বর তৈরি হলো, যার নিচে আগুনের লাল আভা দেখা যাচ্ছে। একটি বিশাল আকৃতির কিছু যেন সে অন্ধকারের গভীর থেকে উঠে আসছে। হঠাৎ পুরো জমিদার বাড়ি এক প্রচণ্ড বিস্ফোরণে ধুলো হয়ে গেল। পরদিন সকালে গ্রামবাসীরা এসে দেখে জমিদার বাড়ির জায়গায় শুধুই পোড়ামাটি পড়ে আছে। শিমুল, জিশান, আব্দুল, তাদের খোঁজ আর কখনো কেউ পেল না। সাকিব, রাকিব, ছোট চাচা আগের মতোই নিস্তেজ। তারা বেঁচে আছে, কিন্তু কথা বলে না, চোখে কোনো দৃষ্টি নেই। এরপর থেকে সেই জায়গায় আর কেউ যায় না, কারণ পূর্ণিমার রাতে এখনো সেখানে কেউ কেউ শুনতে পায় এক অদ্ভুত শ্বাসের শব্দ, যা মানুষের নয়। ছোট চাচাকে অনেক হুজুর দেখানোর পরে সে আগের থেকে একটু স্বাভাবিক অবস্থানে এসেছে, যদি একদম সম্পূর্ণ আগের অবস্থায় হয়তো কখনোই যেতে পারবে না। অনেকদিন বসে তিনি আমাকে জানিয়েছিলেন তার সাথে ওই দিন কি ঘটেছিল।
হয়তো আরো অনেক কিছু ঘটছে, কিন্তু সে আমাকে বলতে পারেনি গুছিয়ে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ সিয়াম আলম। ওনার বাড়ি গাইবান্ধা জেলার সদর উপজেলার পুলিশ লাইন্স এলাকায়। ঘটনাটি ওনার নানার সাথে ঘটেছিল 1970-এর দশকের কোন একটা সময়। ওনার নানাই মূলত এই ঘটনাটি বিভিন্ন সময় অনেকের কাছে বলেছিলেন। ওনার নানার নাম চাঁদ মিয়া। ঘটনাটি যে সময়ে ঘটে সেই সময়ে নানার বয়স ছিল 35 থেকে 40-এর মধ্যে। নানা টিনের ব্যবসা করতেন। টিন কিনতে বা ব্যবসার কাজে তাকে প্রতি মাসে একবার বগুড়ায় যেতে হতো। তৎকালীন রাস্তাঘাট তো খুব একটা ভালো ছিল না। এমন রাস্তা ছিল কখনো পায়ে হেঁটে, কখনো ভ্যানে করে, কখনো গরুর গাড়িতে করে, আবার কখনো নৌকা দিয়ে নদী পার হয়ে যেতে হতো। নানা বগুড়ায় যাওয়ার ক্ষেত্রে এইভাবেই উনি যেতেন। বলে রাখা ভালো, গাইবান্ধা থেকে বগুড়ায় যেতে বর্তমানে কিন্তু বাসে 2 ঘন্টার মতো সময় লাগে। আর সেই 70-এর দশকের ওই সময়টাতে তখন রাস্তাঘাটের অবস্থা যা ছিল, তখন তো আরো বেশি সময় লাগবে, এটাই স্বাভাবিক। নানা কি করতেন, ফজর আজানের পরপরই নামাজ পড়ে বের হয়ে যেতেন। এরপর উনি ওনার গন্তব্যে গিয়ে কাজ সেরে আবার রাত 9টা কি 10টার মধ্যেই বাড়িতে চলে আসতেন। দীর্ঘ সময় কিন্তু একদম ফজরের পরে বের হয়ে গিয়ে কাজ সেরে আবার বাড়িতে চলে আসা। তবে সবসময় যে উনি আসতে পারতেন বিষয়টা এরকম না। কখনো রাত বেশি হয়ে গেলে গাইবান্ধা ও বগুড়ার মধ্যবর্তী একটি জায়গা রয়েছে গোবিন্দগঞ্জ নামে। এই গোবিন্দগঞ্জে ওনার এক আত্মীয়ের বাড়ি ছিল, সেখানে রাত্রে আর কি বিশ্রাম নিতেন, থাকতেন, এরপর বাড়িতে আসতেন। একবার এক গুরুত্বপূর্ণ কাজে তাকে দুপুরের দিকে বগুড়ার উদ্দেশ্যে রওনা হতে হয়। উনি কিন্তু ফজরের আজানের পর বেরোতেন, সেখানে উনি দুপুরের দিকে বাসা থেকে বের হয়েছেন। বগুড়ায় গিয়ে কাজ সারতেই তার রাত 8টার বেশি বেজে যায়। নানা তবুও রওনা করেন, ভেবেছিলেন গোবিন্দগঞ্জ পর্যন্ত এসে সেই আত্মীয়ের বাড়িতে রাতটা কাটিয়ে সকালে গাইবান্ধা চলে আসবেন। এরপর যথারীতি উনি ভ্যান থেকে নেমে একা নির্জন পথ ধরে হেঁটে হেঁটে তার আত্মীয়ের বাড়িতে পৌঁছালে তখন তো উনি বেশ বিপদেই পড়ে যান। ওই সময় তো তার কাছে ঘড়ি ছিল না, সময় বলতে পারেন নাই। উনি যখন আত্মীয়ের বাড়িতে পৌঁছান তখন দেখেন সেই আত্মীয়ের বাড়িতে তালা দেয়া। মোবাইল ফোনেও তো প্রচলন ছিল না সেই সময়, আর আগে থেকে জানারও সুযোগ ছিল না। নিশ্চয়ই সেই আত্মীয়রা তারা কোথাও বেড়াতে গিয়েছে। আর আশেপাশে যে ঘরবাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক দূরে দূরে। কার কাছে গিয়ে কি জিজ্ঞেস করবেন এটাও তো উনি বুঝতে পারছিলেন না। কি আর করা, রাত হয়ে গেছে, বাড়িতে তো যেতে হবে। উনি নদীর দিকে হাঁটতে থাকেন, কারণ এরপর ওনাকে নদীটা পাড়ি দিতে হবে। ওই সাইডে রয়েছে আত্রাই নদী। চাঁদনি রাত ছিল, পথ চিনতে নানার খুব একটা বেশি সমস্যা হচ্ছিল না। নদীর ঘাটে পৌঁছানোর পর তিনি দেখেন কোনো নৌকা নেই ঘাটে। চারদিক একদম জনমানবহীন। আশেপাশে তাকিয়ে তিনি দূর থেকে একটা হারিকেনের আলো দেখতে পান। আশ্রয়ের খোঁজে সেদিকে হাঁটতে থাকেন। রাতে কোনো কোনো জেলে নদীর পাশে ছাউনি বানিয়ে সেখানে বিশ্রামের মতো জায়গা করে, সারা রাত জেগে মাছ ধরে। তো এটা অনেক জায়গায় আছে। তো নানা ওইখানে চলে আসেন। ওই ছাউনির কাছে এসে ডাকতে থাকেন যে, ও ভাই, ভিতরে কে আছেন? ভিতর থেকে একজন বৃদ্ধ বেরিয়ে আসে। তো নানা বলে যে, আমি এরকম একটা সমস্যায় পড়ছি, আত্মীয় তো নাই, কি করি, এখন তো যেতেও পারছি না। তখন ওই জেলে উনি বলেন যে তার নাম হচ্ছে হারু, সবাই তাকে হারু বলে ডাকেন। হতে পারে তার নাম হারুন বা অন্য কিছু, তবে সবাই তাকে হারু বলে ডাকেন, এমনটাই বলেছিলেন। উনি বলেন যে, তোমার কোনো চিন্তা নাই, আমি এখন নৌকা নিয়ে মাছ ধরতে একটু বাইরে বের হব, তুমি এই ছাউনির মধ্যে আশ্রয় নাও। নানাকে উনি ছাউনিতে বিশ্রাম নিতে বলে নৌকায় করে উনি চলে যান বেশ কিছুটা দূরে। এদিকে সারাদিনের ক্লান্তি, রাতে খাওয়া দাওয়াও করেন নাই, আর এমন ক্লান্তি তার ছিল নানা কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়েন। হঠাৎ করে নানার ঘুম ভাঙে। হারু, হারু, কিরে, ওঠ ওঠ, হে হারু। নানা চোখ খুলে দেখেন ওই ছাউনিটা ভূমিকম্পের মতো কাঁপছে। মনে হচ্ছে কেউ যেন সজোরে ওই ছাউনিটা ধরে ঝাঁকাচ্ছে।
আর এই ডাকগুলো মনে হচ্ছে অনেক দূর থেকে প্রতিধ্বনিত হয়ে আসছে। নানা ভাবলেন চোর ডাকাত জিনভূত কিনা। উনি ভয়ে ভয়ে বাইরে বের না হই ছোনের বেড়া হালকা করে একটু আঙ্গুল দিয়ে সরিয়ে বাইরে থেকে দেখার চেষ্টা করেন ঘটনাটা কি বাইরে কে। উনি তাকিয়ে যা দেখেন তাতে ভয়ে ওনার গলা শুকিয়ে যায়। উনি দেখতে পান একটা প্রকাণ্ড লোমশ হাত দূর থেকে ফসলের মাঠ পেরিয়ে এই ছাউনি পর্যন্ত চলে এসেছে। ওই হাতটি মূলত ছাউনি ধরে ঝাঁকাচ্ছে। এত বড় হাত, সর্বনাশ! এই জিনিসটা ঝাঁকাচ্ছে আর বলছে, এ হারু, এ হারু। নানা তো যথেষ্ট সাহসী ছিলেন, আগেও ছোটখাটো প্যারানরমাল সমস্যায় উনি পড়েছিলেন, যেহেতু রাত বিরেতে ওনাকে বাড়িতে আসতে হতো। তা সত্ত্বেও তিনি ভয়ে কাঁপতে থাকেন এবং আল্লাহকে ডাকতে থাকেন। উনি আঁটোসাঁটো হয়ে ওই ছাউনির মধ্যে বসে থাকেন, নিঃশব্দে, কোনো কথা বলছেন না, মনে মনে দোয়া দরুদ পড়ছেন। 2 মিনিটের মতো এরকম ডাকাডাকি হয়, এরপর ঝাঁকুনি থেমে যায়, হাতটিও মিলিয়ে যায়। এর কিছুক্ষণ পর এই হারু ফিরে আসলে নানা তাকে সব ঘটনা খুলে বলেন, অনুরোধ করেন যে আমাকে এখনই নদীটা পার করে দেন, ভয়, আমার অবস্থা খারাপ, আমি আর এখানে থাকতে চাই না। হারু বলে, ও এই ঘটনা, আরে বাপু ভয় পেও না তো, ও কিছু না, আরে এত রাতে তুমি যাবেই বা কোথায়, চুপ করে বসো তো, কোনো ভয় নেই। এই বলে হারু ছাউনির থেকে বাইরে বেরিয়ে একটা কাজ করে বসেন। ফসলের জমির যেই সাইড থেকে ওই যে লম্বা একটা হাত বেরিয়ে এসেছিল ওইদিকে মুখ করে বলতে থাকেন, বড়দা, ও বড়দা, শুনতে পাচ্ছেন, ও বড়দা। তো এরকম ডাকাডাকি করছে। ওই সময় কি করেন, নানাও ওই হারুর পিছনে এসে দাঁড়িয়ে দেখতে থাকেন ঘটনাটা কি। অপর দিক থেকে একটা কণ্ঠ ভেসে আসে, এই কে ডাকে রে, হারু নাকি? তখন হারু বলে ওঠেন, যে বড়দা, আমি এই সেলিরে রেখে একটু এই নদীতে গেছিলাম দাদা, আপনার ডাক তো শুনিনি কো। অপর দিক থেকে ভেসে আসে, ও তাই বল, এই সাওয়াল ডাকে আবার ভয় পাইছে কিনা, আবার আমি যে ডাকলো মরে বল, ভয় যেন না পায়। হারু বলে যে, জি বড়দা, একটু তো ভয় পাইছে, এই নতুন মানুষ, আপনাকে তো চেনে না। তখন অপর দিক থেকে আর একটা কণ্ঠ, যে কণ্ঠটা ভেসে আসছিল, সে বলে ওঠে, আমার শরীরটা বড় খারাপ রে হারু, বাজারে গিয়ে আমার ভাইকে খবর দে, দেখ তো কাউকে পাঠানো যায় কিনা, না হলে তুই যা, ওকে একটু ডাক, আমার কথা বল যে আমি ডাকছি, আমার শরীরটা খুব অসুস্থ। তখন হারু বলে ওঠেন, জি বড়দা, আমি তাহলে এই ছেলেটারে বাজারে পাঠাই দেই নদী পার করে, আমি নৌকা পাড়ে রেখে কিভাবে যে যাই। তখন অপর পাশ থেকে বলে, আচ্ছা ঠিক আছে তাই কর, আর ওরে বলিস ভয়টা যেন না পায়, আর ওকে বিস্তারিত বলে দিস কিভাবে কি করতে হবে। ওই সময় আবার ওই অপর পাশ থেকে ওই কণ্ঠটা বলে ওঠে, হ্যাঁ রে সাওয়াল, পারবি তো, ভয় পাইছিস নাকি, যাবি নাকি? তখন আবার নানা কাপা কাপা কণ্ঠে উত্তর দেয়, জি যাব, হালকা পাতলা ভয় পাইছি, তবে এখন আর ভয় লাগতেছে না। তখন অপর পাশ থেকে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, আমি বলে দেই তোকে, নদী পার হয়ে সোজা বাজারে ঢুকে যাবি, যেখানে মাছ বিক্রি করে সেখানে, ওখানে গিয়ে আমার ভাইকে পাবি। নানা তখন বলেন যে, সে না হয় গেলাম, কিন্তু আমি তাকে চিনবো কিভাবে? তখন আবার অপর পাশ থেকে আওয়াজ আসে, ওখানে গিয়ে সবচেয়ে লম্বা লোক, যেটা সবচেয়ে লম্বা যেটা আছে, তার কাছে গিয়ে বলবি নদীর ওই পারে বট গাছে আপনার যে ভাই থাকে তিনি বড্ড অসুস্থ, আপনাকে ডেকে পাঠিয়েছে, আর বলিস যে আমার মিষ্টি খেতে ইচ্ছা করছে। নানা বলে, আচ্ছা ঠিক আছে, আমি জানাবো। তো এরপরে সব ডাকাডাকি থেমে যায়। ওই হারু নৌকায় করে নদী পার করে দেয় নানাকে, আর নদী পার হতে হতে নানাকে অভয় দিয়ে ঠিকঠাক মতো কাজটা করার জন্য বলে। আর হারু বলে দেন যে নানা যতক্ষণ না পর্যন্ত ফিরবেন ততক্ষণ পর্যন্ত হারু নৌকা নিয়ে এখানে অপেক্ষা করবেন। হারুকে বিদায় জানিয়ে নানা বাজারের মধ্যে চলে যান। তখন কিন্তু কোনোভাবেই বাজারে লোক থাকার কথা না, তখন কিন্তু বেশ রাত হয়ে গেছে, অনেক রাত। নানা বাজারে তো কাউকে দেখতে পান না, আর এই বাজারে উনি নতুন, কোথায় মাছ বিক্রি করে এটাও জানেন না। তারপরও উনি খুঁজতে থাকেন যে কোথায় এই বাজারে মাছ বিক্রি করতে পারে। কোনো জায়গায় কোনো সারা শব্দ নাই, কুকুর বিড়ালই মানে বিড়ালও দেখা যাচ্ছে না সেখানে। হঠাৎ করে নানা একটা জায়গায় দেখেন অনেক মানুষ, স্বাভাবিক আকৃতির মানুষ, মনে হচ্ছে তারা কেনাকাটা করছে, মাছ কেনা বেচা করছে, এরকম আর কি, এরকম মনে হচ্ছে। তখন এর মধ্যে লম্বা একটা লোক,
তার চেহারা ছিল তো স্বাভাবিক মানুষের মতোই। তো তাকে গিয়ে নানা বলেন, এই যে ভাইজান শুনছেন, আমি তো আসছি আপনার বড় ভাইয়ের সালাম নিয়ে। আপনার বড় ভাই আপনাকে সালাম জানাইছেন আর বলছেন যে উনি খুব অসুস্থ, আপনাকে ডেকে পাঠাইছেন আর ওনার মিষ্টি খেতে ইচ্ছা করছে। ওই লোকটা ঘুরে তাকায় নানার দিকে, মিনিট খানেক না, মানে হয়তো বা 30 সেকেন্ড 40 সেকেন্ড এক দৃষ্টিতে নানার দিকে তাকিয়ে থাকেন, মানে উনি কিছু ভাবছেন। এরপরে বলেন, ঠিক আছে চলো আমার পিছু পিছু আসো। নানা দেখলেন যে বাজারে কোনো লোকজন নাই, অথচ কোনো একটা দোকানে এই লোকটা গেল, সেই দোকান খোলা, সেটা হলো মিষ্টির দোকান। তো ওই লোকটা এক হাড়ি মিষ্টি, দই, সন্দেশ, এরকম বিভিন্ন ধরনের মিষ্টান্ন দ্রব্য কিনে নদীর দিকে হাঁটতে থাকে। নানাও তার পিছু পিছু হাঁটতে থাকে, তার পাশাপাশি হাঁটতে পারছিলেন না, মানে ওই লোকটা এত দ্রুত হাঁটছিল যে তার পাশাপাশি আসার কোনো সুযোগ নেই। তবে নানা পেছন থেকে তাকে কোনো কিছু জিজ্ঞেস করেন নাই। নানা বুঝতে পেরেছিলেন যে এই জিনিসটা স্বাভাবিক কিছুই না। নদীর পাড়ে সে দুজনে দাঁড়িয়ে যান। এদিকে নানা ওই হারুকে ডাকতে থাকেন, ও হারু ভাই, ও হারু ভাই, এই যে আমরা তো চলে আসছি। তখন ওই লোকটা বলেন যে নৌকায় এখন পার হওয়ার সময় নাই, আমার বড় ভাই অসুস্থ, তুমি নৌকায় পার হয়ে যাও, আমি আমার মতো করে পার হয়ে যাচ্ছি। এই বলে ওই লোকটা করে কি, নদীর এপারে দাঁড়িয়ে এক পা এমন লম্বা করেছে যে ওই পাটা লম্বা হয়ে নদীর ওই পারে চলে গেছে। এরপর ওনার এক পা এই পাশে আর এক পা ওই পাশে, পুরো বডিটা উনি ওই পায়ের কাছে নিয়ে যান। এরপর এই পাটা ছোট করে আবার স্বাভাবিক আকৃতিতে উনি নিয়ে আসেন নিজের শরীরটাকে। এরপরে হাঁটতে হাঁটতে কোথায় যেন চলে গেলেন। হারু এসে উপস্থিত হয় নৌকা নিয়ে। তো উনি নৌকায় উঠেছেন, অর্থাৎ নানা নৌকায় উঠেছেন। এই দৃশ্য দেখে তো নানা ভয়ে থরথর করে কাঁপছেন। তখন হারু নানাকে সাহস যোগাতে থাকে আর একটা বিড়ি ধরিয়ে বলে, নাও বিড়ি খাও, ভয়ের কিছু নাই। নানা যখন একটু স্বাভাবিক হন তখন হারু বলতে থাকেন, আসলে তুমি যাকে ডেকে নিয়ে আসছো উনিও জিন, মূলত তাড়াতাড়ি যাওয়ার জন্য এইভাবে উনি চলে গেছেন, না হলে সাধারণত আমি নৌকায় পার করে দেই, গল্প করতে করতে চলে আসি আর কি। তো এইভাবে আসলে অল্প কিছু কথা বলতে বলতে ওই ছাউনিতে নানা আর ওই হারু চলে আসেন। আর হারু তখন নানাকে বলেন যে আসলে এরা দুইজনই খুব ভালো জিন, এরা অনেকদিন ধরে এলাকায় আছে, আর এদের কারণে মূলত দুষ্টু পিশাচ শ্রেণীর জিনেরা জেলেদেরকে জ্বালাতন করতে পারে না। এরা মানুষদের অনেক উপকার করে, কখনো কোনো ক্ষতি করে না। মূলত এদের কারণেই আল্লাহর রহমতে মানুষ নির্ভয়ে রাতের বেলায় মাছ ধরতে পারে। তো এভাবে বিভিন্ন গল্পগুজব হচ্ছে, নানারও ভয়টার একদম কেটে আসছে, নাই বললেই চলে ভয়। ভালোই লাগছিল যে এরকম একটা পরিবেশে উনি হঠাৎ করে পড়ে গেছেন, ভয় পেয়েছিলেন, তো এখন আর ভয় নাই। হঠাৎ দূর থেকে একটা কণ্ঠ ভেসে আসে, এই হারু, তোরা খেয়েছিস রাতে? তখন হারু বলেন যে হ্যাঁ আমি তো খাইছি বড়দা, এই লোকটা তো আসলে খায় নাই, ওই আত্মীয় বাড়িতে গেছিল, যায় দেখে তালা মারা, তাই চলে আসছে এখানে, সে খাওয়া দাওয়া করে নাই। তখন ওই পাশ থেকে বলে ওঠে, ও বুঝছি, তাহলে এই নে এক হাড়ি সন্দেশ খা তোরা, যেহেতু ছেলেটা খাওয়া দাওয়া করে নাই তো দুইজন মিলেই খা। মুহূর্তের মধ্যে একটা লম্বা হাত ওই ছাউনির এক পাশে চলে আসে। ছাউনির কিন্তু মাথার সাইড, পায়ের সাইডে ফাঁকা থাকলেও ওই জায়গাটা ঢাকা ছিল, তো এক সাইডে খোলা রেখেছিলেন ওই সময় হারু। তো ওই দিক দিয়ে একটা হাত চলে আসে। হাত দেখে যদিও বা নানার ভয় পাওয়ার কথা, তবে নানা এবার মোটেও ভয় পান নাই। ঠিক একই রকম বেশ বড় আকৃতির একটা লোমশ হাত, হাতে একটা সন্দেশের হাড়ি, ওই জিনিসটা ছাউনির মধ্যে চলে আসে। তো নানা এটা দেখেন, হারু ওই হাড়িটা গ্রহণ করেন, দেখা যাচ্ছে ওর ভিতর সন্দেশ আছে। আর এগুলো তো নানা নিজেই দেখেছিলেন যে কিভাবে কিনেছে। নানা অবশ্য খেতে চাচ্ছিলেন না, কিছুটা আনইজি ফিল করছিলেন। হারু জোরাজোরি করেন যে খাও রে বাবা, কোনো সমস্যা নাই। এরপর নানা এটা খান, খাওয়ার পর ভালোই লাগলো আর কি। এটা যে একদম অপার্থিব স্বাদ বিষয়টা এরকম না, তবে মিষ্টির কোয়ালিটিটা খুব ভালো ছিল আর কি। নানা তো ক্ষুধার্তও ছিলেন। এরপর হারু আর নানা সারাত গল্প করে কাটিয়ে দেন। ফজরের পরে যখন আস্তে আস্তে সকাল হচ্ছে, মানে সূর্য উঠছে, চারদিকে একটু ফর্সা হয়ে আসছে, এরপর নৌকাও ঘাটে চলে আসে। নানা এরপরে নদী পাড়ি দিয়ে আস্তে আস্তে বাড়িতে চলে আসেন। তবে নানা এরপরে
কখনোই এইভাবে আর এই নদীর পাড়ে রাতের বেলা আসার চেষ্টা করেননি। যতদিন উনি জীবিত ছিলেন ততদিন আর করেন না। না, এখন জীবিত নাই, এমনটাই জানিয়েছেন আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, সিয়াম আলম ভাই। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আমাদের সবার প্রিয় ডাক্তার এইচ। বর্তমানে তিনি নর্থ আমেরিকায় রয়েছেন, আর তিনি তার মধ্যপ্রাচ্যে কর্মরত জীবনের একটা স্মৃতি কথা উল্লেখ করতে গিয়ে এই ঘটনাটি আমাকে শেয়ার করেছেন। তো সেই সময় 2000 সালের কথা, তখন তিনি মধ্যপ্রাচ্যের মানে সৌদি আরবের কোনো একটা অঞ্চলে চাকরি করতেন। স্পেসিফিক জায়গাটার কথা বলবো না, কোনো একটা গ্রামে চাকরি করতেন। আর তিনি বলেছেন ওই সময় ওই গ্রামগুলোকে কানেক্ট করার জন্য এত পাকা রাস্তা ছিল না, মানে সব গ্রামে ওইভাবে কানেক্টিভিটি আসে নাই তখনও। অনেক গ্রামেই যেতে হতো একেবারে এই মরুভূমির উপর দিয়ে। অনেকেই ফোর হুইল ড্রাইভ গাড়ি চালিয়ে যেত। আর বড় বড় ট্রাক যখন যেত ওখান দিয়ে, তখন নাকি তাদের একটা সমস্যা হতো, যেটা হতো যে মরুভূমিতে তাদের টায়ার প্রেশার নাকি নর্মাল রাখলে সেই ট্রাক আটকে যেত বালিতে। তো তারা যেটা করতো, যখন রাস্তা থেকে মরুভূমিতে নামতো টায়ার প্রেশার কমিয়ে দিত। তাদের প্রত্যেকটা টায়ার প্রেশার কমিয়ে তারপর নামতো, আর এরপর সে ট্রাক চালিয়ে তারা চলে যেত সেই সব গ্রামে। তো ডাক্তার এইচ এরকম একটা গ্রামে তিনি কর্মরত ছিলেন মেডিকেল অফিসার হিসেবে। তো সেটা ছিল মূল যে রাস্তা, মানে যেখান থেকে মানে মূল হাইওয়ে ওঠে, সেখান থেকে প্রায় 80 কিলোমিটার দূরে একেবারে মরুভূমি পার হয়ে একটা জায়গায় ছোট একটা গ্রাম। তো সেই গ্রামে বেশ অনেক মানুষ বাস করতো, কিছু বাঙালিও বাস করতেন সেখানে। তারা ওই যে পশু পালনের সাথে যুক্ত ছিলেন। আর সেখানে কিছু ব্যবসায়ীও বাস করতেন, যারা ওখানে বিভিন্ন রকমের ব্যবসা করতেন। তো এর মাঝে একজন ব্যবসায়ী ছিলেন, তিনি শহর থেকে গম নিয়ে আসতেন, গম এনে এখানে বিক্রি করতেন। তো এই গম আনা নেওয়ার কাজে তার একজন ট্রাকার প্রয়োজন ছিল। সেই ট্রাকার হিসাবে একজন বাঙালি কাজ করতেন, ছদ্মনাম দিয়ে দেওয়া হলো, তার নাম মকবুল লিখেছেন আমাদের ডক্টর এইচ, আমি মকবুল হিসাবে বলছি। তো সেই মকবুল ওই ভদ্রলোকের জন্য যেতেন, শহর থেকে গম নিয়ে আবার আসতেন এবং তার গুদাম থেকে সেই গমগুলো বিক্রি করা হতো। তো মকবুল খুব শান্ত টাইপের মানুষ ছিলেন। তিনি আসতেন ডাক্তার এইচের কাছে মাঝে মাঝে তার চিকিৎসার জন্য, মানে টুকিটাকি দেখাতে, হেলথ চেক আপের জন্য। তো ডাক্তার এইচ দেখতেন, কথা বলতেন, যেহেতু বাংলাদেশি অনেকের সাথে কথা হতো তার, যারা অন্যান্য মানুষ ছিল। তো তিনি বললেন, ডাক্তার এইচ একদিন জিজ্ঞেস করলেন মকবুলকে যে, মকবুল, এই রাস্তা দিয়ে আপনারা যে যান, রাতের বেলা আসেন এখান থেকে, বেশ সময় লাগে দেখি। তো মকবুল বলল, জি স্যার, সময় তো লাগেই। বললে যে কতক্ষণ লাগে আসতে? তো বলে যে, স্যার ট্রাক তো অনেক ভারী জিনিস, আর ওই যে রাস্তার থেকে নামার পরে হাওয়া কমাই দিতে হয়, তো তখন আরো মানে বসে যায় ট্রাক, মানে আরো মাটি কামড়ায় ধরে। তো এর মধ্যে দিয়ে আস্তে আস্তে অনেক সময় লাগে। তো ডাক্তার এইচ বললেন, ভয় লাগে না? তো হাসতেছে মকবুল, বলে, ভয় তো স্যার লাগেই, কিছু তো ভয় আছে এখানে। একেবারেই নীরব নিথর, যখন আসি রাস্তা দিয়ে কিচ্ছু নাই, দুই পাশে ধু ধু করতেছে, শুধু ওই দূরের পাহাড়ের লাইন দেখা যায় স্যার, আর এই পাশে কিচ্ছু না। মাঝে মাঝে দেখা যায় কিছু ওই যে মানে ওই যে জঙ্গলি গাছ টাছ এগুলো আছে মরুভূমির মধ্যে, যেগুলো থাকে কাটা বৃক্ষ যেগুলা, এই ছাড়া তার কিছু নাই। তো ডাক্তার বললেন যে, হ্যাঁ আমিও প্রায় দেখি, আমি মাঝে মাঝে বিকালবেলা হাঁটতে বেরোই যখন নাকি আমাদের এই পুরো এই গ্রামের সীমানায় চলে যাই, তখন দেখি দূরে আর কিছুই দেখা যায় না, শুধু মরু আর মরু। তো আমি এই জন্য চিন্তা করি, ওই যে যান রাত্রেবেলা বা আসেন এখান দিয়ে, মানে কেমন লাগে। তো তিনি বললেন যে, হ্যাঁ স্যার, আসলেই ভয় লাগে। তো বলে, ভয়টায় পাইছেন কখনো? ডাক্তার এইচ আবার, আপনারা সবাই জানেন, ডাক্তার এইচ বিভিন্ন সময় তিনি যখন ঘটনা বলতেন, তিনি উল্লেখ করেছেন যে তার এইসব ব্যাপারে, মানে এই প্যারানর্মাল ব্যাপারে বেশ আগ্রহ। তো তিনি তাকে জিজ্ঞেস করলেন, সেই মকবুল সাহেবকে, যে ভয়টাই পাইছেন নাকি কখনো? মকবুল বলে যে, ভয় পাইছি মানে স্যার, কিসের ভয়? বলে, এই জিনভূত কিছু দেখছেন নাকি? কয়, না স্যার, আমি দেখি নাই, তবে আমার আগে যে মিশরীয় ছিল সে দেখছেন, নাম হাসান। বলো মানে? বলে যে, হ্যাঁ ও দেখছে। শিওর? ডাক্তার যে শুনে, শিওর দেখছে? বলে, হ্যাঁ। বলেন ঘটনাটা বলেন। মকবুল যিনি ছিলেন তখন, তিনি শেয়ার করলেন ডাক্তার এইচকে ঘটনাটা। ওই হাসান যিনি ছিলেন, ট্রাক চালাতেন এখানে, এই মালিকের আন্ডারেই তখন কাজ করতেন।
তো হাসান এরকম শহর থেকে গম নিয়ে লোড করে আসতেন। তো আস্তে আস্তে শহরের মধ্যে বেশ খানিকটা সময় চলে যেত। বাই দ্য টাইম তিনি ওই হাইওয়ে ক্রস করে এই মরুভূমির কাছে চলে আসতেন, তখন 8টা-9টা বেজে যেত রাত। তো ওখানে এসে ওই মরুভূমিতে নামার আগে তার চাকার যে হাওয়া সেটা কমায় দিতেন তিনি, লো প্রেশার করে ফেলতেন। লো প্রেশার করে তারপর সে ট্রাক নিয়ে আস্তে আস্তে আসতেন। তো বেশ তখন মানে সময় লাগতো, মানে ট্রাক এত দ্রুত এগোতো না। তো একদিন হাসান এরকম আসতেছেন ওখানে গম নিয়ে। তো এরকম রাস্তা দিয়ে আস্তে আস্তে তার বেশ সময় গেছে, এবং ওই দিনকার ওয়েদার ছিল একটু অন্যরকম, বেশ বাতাস, মানে বেশ উইন্ডি ওয়েদার, দমকা হাওয়া চলতেছিল। মানে মরুভূমির যে রাস্তা দিয়ে তিনি আসতেছিলেন, পাকা রাস্তা যেটা পিচ ঢালা রাস্তা, সেখানেও ধুলা উড়ে চলে আসতেছিল। মানে বেশ মানে বাতাস, বেশ তুফানি ওয়েদার আর কি যেটাকে বলে। তো তিনি ওটা দেখতে দেখতে আসতেছেন আর বুঝতেছেন যে রাত তো হয়ে গেছে। এমনিও শহরের মধ্যে ওখান থেকে আসার সময় তার অনেক কি ছিল, তো বেশ রাত হয়ে গেছে। তো বুঝতেছে যে আজকে তো খবর আছে, দেখে মনে হচ্ছে যে বালি ঝড় আসবে, যেই অবস্থা, কারণ রাস্তার উপর চলে আসতেছে হলুদ হলুদ বালি, পুরা মানে রাস্তা ছেয়ে ফেলতেছে উঠে, আর এরকম বেশ দমকা হাওয়া এসে বাড়ি দিচ্ছে ট্রাকের মধ্যে। তো সে বুঝলো যে খবর আছে, কারণ যখন সে ট্রাক নিয়ে নামাবে মরুভূমিতে তখন কিন্তু তার চাকার হাওয়া ছাড়তে হবে। তো নেমে এই কাজটা করতে হবে, বাতাস থাকবে, তার সাথে কোনো হেলবারও নাই। তো বুঝলো যে মানে মুখে স্কার্ফ ভালো মতো নেমে নামতে হবে আর হাওয়া ছাড়তে হবে আস্তে আস্তে। আর যদি বালুঝড় এসে পড়ে তাহলে বিশাল সমস্যা। আর বালুঝড় না হলেও যদি এই দমকা হাওয়া চলতে থাকে তখন নাকি একটা ব্যাপার ঘটে, মরুভূমির পথে রাতের বেলা চেনা খুবই দুষ্কর। কারণ এই যে ধুনগুলা আছে, মানে বালিয়াড়িগুলা, এই বালিয়াড়িগুলা নাকি একবার এক এক ফরম্যাট নেয়। মানে ওই যে বালি যখন উড়ে এক জায়গা থেকে অনেক দূরে নিয়ে ফেলে তখন ওই জায়গায় একটা উঁচু ঢিবির মতো হয়ে যায়। তো বিশাল সমস্যা। তো এগুলো আবার হাসান জানতো, আর হাসান তো আসলেও ইজিপশিয়ান, তো তার এগুলোর সাথে আরো পরিচয় আছে। তো সে বুঝলো যে আজকে সমস্যা আছে, মানে আমার যেতে 12টা বাজবে। তো যাই হোক, এই হাসান চালাতে চালাতে ট্রাক চালাতে চলে আসলো তার নির্দিষ্ট স্থানে। এখান থেকে নামতে হবে, ওখানে জাস্ট একটা ছোট্ট সাইন দেওয়া আছে যে জায়গায় নেমে যাওয়ার জন্য আর কি। তো সে ট্রাক নিয়ে আস্তে করে নেমে গেল। বালিতে নেমেই সে একটু সামনে গিয়ে তার ইমার্জেন্সি লাইট দিয়ে ট্রাক থেকে নামলো। দেখলো ঠিকই বাতাস বেশ বইতেছে। তো হাসান তার মুখটা স্কার্ফ দিয়ে ঢেকে ফেললো, ভালো মতো স্কার্ফ দিয়ে ঢেকে সে গেল তার ওই যে প্রেশার গেজ আর নিয়ে ওই ছাড়তে, বাতাস ছাড়তে। আর বাতাস বাড়াইতে হলে অবশ্য কোনো সমস্যা নাই, এখানে আলাদা পাম্প আছে, অটোমেটিক পাম্পগুলো আছে ট্রাকের মধ্যেই থাকে, সেটা দিয়েই বাতাস দিতে পারে তারা, ওইটা অসুবিধা হয় না। কিন্তু বাতাস ছাড়তে গেলেই একটা সমস্যা, ওই গেজ নিয়ে নামতে হয়, মেপে মেপে ছাড়তে হয়। তো বেশ খানিকটা সময়, 10টা চাকা, বেশ ঝামেলা আর কি। তো হাসান কাজ শুরু করলো, আস্তে আস্তে বাতাস ছাড়তেছে, এর মধ্যে বালি কিন্তু বেশ উঠতেছে আশেপাশে। বুঝলো যে দমকা বালির হাওয়া, মানে স্যান্ডস্টর্ম ঠিক না, বাট দমকা হাওয়ার সাথে সাথে বালি মুভ করতেছে এবং শব্দ হচ্ছে হু হু করে। হাসানের কাছে একটু অস্বস্তি লাগলো যে এর মধ্যে যে কেমনে যাবে, কি করবে, বুঝতেই পারতেছে না সে। তো বাতাস ছাড়তে ছাড়তে এই পুরো সব চাকা যখন নাকি সে একটু কমাই দিল এয়ার প্রেশার, ততক্ষণে কিন্তু আরো রাত হয়ে গেছে, বেশ রাত। সামনে যতদূর সে দেখতেছে এই বালির উড়াউড়ি, আকাশের আলো বেশ খানিকটা কমে গেছে মেঘে ঢেকে। সামনে যতদূর দেখা যাচ্ছে ঘোলাটে একটা ওয়েদার টাইপের জিনিস, আর দূরের কিছু ওই যে কাটা ঝোপ, এগুলো ছাড়া কিছু দেখা যায়, ওরা নড়তেছে বাতাসে বেশ। তো হাসানের একটা আন্দাজ আছে সে কোন দিকে যাবে, এটা তার এমনিও তার ট্রাকের মধ্যে কম্পাস আছে। তো সে আস্তে করে যে ট্রাকে উঠলো, উঠে ট্রাক স্টার্ট দিল, হেডলাইট জ্বালালো, চলতে শুরু করলো সামনে। তো যাচ্ছে, সামনে চালা যাচ্ছে, এবং এই হেডলাইটের আলো যেখানে পড়তেছে সে শুধু দেখতেছে হলদেটে বালি এলোমেলো ভাবে উড়ে যাচ্ছে, মানে এলোমেলো ভাবে উঠতেছে চারিপাশে, মানে বাতাসটা এমন ভাবেই দমকা বইতেছে। আর তার উইন্ডশিল্ডের দিকে বালি উড়ে উড়ে আসছে, সেটাও দেখা যাচ্ছে হেডলাইটের আলোতে, কারণ খুব তীক্ষ্ণ হেডলাইট পড়ছে। তো তার মধ্যে সে বুঝতে পারতেছে যে এই হচ্ছে রাস্তা, কারণ তার আগেও এখান থেকে ট্রাক বের হইছে, বোঝা যাচ্ছে যে ট্রেইলের রাস্তাটা, মানে বোঝা যায়। তো চলতে থাকলো সে, আর দূরে ওই যে পাহাড়ের সারি, এটাও সে হিসাব করতে পারে যে ওই জায়গায় ওই পাহাড় সারি দেখলে সে বুঝতে পারে কোথায় যাচ্ছে। তো এইভাবে চলতেছে হাসান, মানে খুব কেয়ারফুল যে উল্টাপাল্টা জায়গায় যে না পড়ে। আবার অনেক জায়গায় বালি এরকম উঁচু হয়ে যায়, কেন এই বাতাস টেনে টেনে আনে। বালিয়াড়িগুলো দেখতেছে, এই ফরমেশন ওই ফরমেশন, মানে এগুলা মানে কোনোটাই মিল নেই এরকম। তো সামনের দিকে খুব সজাগ দৃষ্টি রেখে সে এগোয়ে যাচ্ছে, অ্যাক্সেলারেটর খুব একটা বেশি দাবাচ্ছে না, মানে জানে যে সামনে যাবে না খামাখা, ওই মানে চাকা স্কিড করে বালি উঠবে, আর কিছু করার নেই। তো খুব সাবধানে আস্তে আস্তে, মানে অনেক সময় নিয়ে যেতে হবে এতটুকু রাস্তা, 80 কিলোমিটার অল্প স্পিডে কিন্তু অনেক অনেক সময়, টাইম কনজিউমিং।
তো হাসান যেতে যেতে তার চোখ ধরে আসছে, মানে চোখটা ধরে আসছে কেমন জানি, মানে এক নাগাড়ে ড্রাইভ করতেছে, তো একে তো মেইন রাস্তাও ড্রাইভ করছে এতক্ষণ, আর এই লম্বা টাইমটা মরুভূমি দিয়ে ড্রাইভ করতেছে। এখন যেখানে আসছে এখানে দূরে পাহাড়ের সারিটা অনেক দূরে, মানে এখন মানে খুব ভালো দেখা যাচ্ছে না, মনে হচ্ছে আবছা, আর এই যে ধুলাগুলো উঠতেছে এদিক ওদিক প্রায় এরকম মানে একটা ধুলার পুরো আস্তর উড়ে চলে যাচ্ছে সামনে দিয়ে, আর কন্টিনিউয়াসলি মনে হচ্ছে যে বৃষ্টির ফোঁটা যেরকম আসে এরকম হলদে হলদে বালি উড়ে উড়ে আসতেছে তার উইন্ডশিল্ডের কাছে। তার ওয়াইপারও চালানো লাগতেছে মাঝে মাঝে, ওয়াইপার চালাতে আবার একটা সমস্যা হয়, স্ক্র্যাচ পড়ে যায় বালি তো। যাই হোক মানে খুব একটা হেকটিক ড্রাইভিং সিচুয়েশন। তো এই সময় হাসানের চোখ লেগে আসছে, চোখের মধ্যে মনে হচ্ছে কেমন জানি লাগতেছে। এইটা প্রায় হয় ওরকম জায়গায় ড্রাইভ করতে গেলে। তো হাসান তাড়াতাড়ি তার পানির বোতলের দিকে হাত বাড়ালো, পাশে রাখা ছিল ওই সাইডে কাপ হোল্ডারের মধ্যে। তো সে যখন বোতলটা ধরে উঁচা করছে দেখা যায় ভেতরে পানি নাই। তো সে বিষোদ্গার করলো মনে মনে, এখন পানি ভরতে হবে, এটাতে পানি ভরতে গেলে তাকে তার সিটের নিচে সাইডে রিচ করতে হবে, ওইখানে একটা গ্যালন আছে, সেখান থেকে পানি নিয়ে এটা ভরতে হবে আর কি, কন্টেইনার আছে। তো সে চিন্তা করলো যে এইভাবে তো মানে চালাচ্ছে ট্রাক এই অবস্থায় তো আসলে সম্ভব না। তো চিন্তা করলো যে আরেকটু যাই, এর মাঝে তার কিন্তু ঢুলুনি এসে যাচ্ছে। তো চিন্তা করলো যে না, আসলে এইভাবে চালানোটা ঠিক না, আমি ট্রাকটা থামাই আমি পানি নেই। তো সে ট্রাকটাকে আস্তে করে থামাই দিয়ে সে জাস্ট এই তার পার্কে নিয়ে আসলো, গিয়ার পার্কে দিয়ে সে ট্রাক কিন্তু স্টার্ট অবস্থায় আছে। তো সে আস্তে করে ওই বোতলটা নিয়ে সে তার সিটের নিচে রিচ করলো, করে সে কন্টেনার থেকে পানি ভরতেছে বটলে। তো পানি ভরতেছে একটু একটু করে ভরতেছে বোতলটা, মানে আবার খুব চেপে ধরলে আবার অনেক ভরা হয়ে যাবে। তো এই সময় তার ট্রাকটা হঠাৎ করে একটা ঝাঁকি দিয়ে থেমে গেল, মানে স্টার্ট বন্ধ হয়ে গেল। তো চিন্তা করলো ঘটনা কি, স্টার্ট বন্ধ হয়ে গেল কেন, এরকম তো হওয়ার কথা না। তো সে পানি ভরা থামাইলো না, সে চিন্তা করলো বোতলটা ভরে নেই তারপরে স্টার্ট দিব। তো সে ওই চাপ দিয়ে রাখলো, তো পানি যখন ভরে গেল বোতলে সে বোতলটা নিল। তো বোতলটা নিয়ে সে চিন্তা করলো যে যেহেতু থেমে গেছি, এখন নেমে মুখে পানি দিয়ে একটু 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 হাঁটি, একটু আড়ষ্ট ভাবটা কাটাই, অনেকক্ষণ তো বসে আছে এরকম চালাচ্ছে ট্রাক। তো সে গেট খুললো, তো গেট খোলার পর দেখতেছে যে হু 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 শব্দ হচ্ছে বাতাসের, বেশ তীক্ষ্ণ বাতাস হুইসেল কেটে যাচ্ছে ট্রাকের পাশ দিয়ে। ও মানে সে তার ট্রাকের অপোজিট দিক থেকে বাতাসগুলো আসতেছে, বেশ হুইসেল কেটে যাচ্ছে বাতাসটা, তো শব্দ পাচ্ছে শোঁ শোঁ করে। তো চিন্তা করলো আরে কি একটা অবস্থা, মানে পুরাই মানে ঝোড়ো রাত। তো সে পানি দিল, চোখে পানি দিল, একটু পানি খেলো, পানি খেয়ে মুখে পানি দিল, ঝাপটা দিল পানির। তারপর চিন্তা করলো যাই উঠে যাই ট্রাকে, কারণ মানে কেমন জানি লাগতেছে, নিথর একটা জায়গা, মরুর মধ্যে সে ট্রাক থামে আছে, ট্রাকটাও একদম নিথর হয়ে আছে, কারণ লাইট, সে তো মনে করছিল যে লাইট জ্বলে থাকবে, স্টার্ট থাকবে, ওখানে স্টার্ট বন্ধ করে দিলে চরম ভয় লাগে। তো যাই হোক হাসান ওই সহ বড়ল সহ আবার ট্রাকে উঠলো, উঠে সে দরজা লাগায়, সে তার ইগনিশন আবার দিল, মানে চাবি অন করতে গেল, দেখে সে ইগনিশন দিচ্ছে, ট্রাক কোনো শব্দ করতেছে না, মানে একটা কিটকিট কিটকিট শব্দ হচ্ছে, কিটকিট শব্দ হয়ে আর কোনো শব্দ করতেছে না। তো এটার সাথে হাসান পরিচিত যে এই সমস্যাটা সাধারণত হয় যে কোনো ইলেকট্রিক্যাল সমস্যা থাকলে, অথবা কোনো ইলেকট্রিক্যাল তারের মধ্যে কোনো প্রবলেম হলে, অথবা ব্যাটারি যদি একদম প্রায় মানে পুরো ডিসচার্জ হয়ে যেয়ে থাকে। তো চিন্তা করলো যে ব্যাটারি ডিসচার্জ হয়ে গেছে, কি কারণে হতে পারে? একটা হতে পারে তার যে ট্রাকের অল্টারনেটার আছে, সেটা হয়তো অল্টারনেটার কোনো কারণে যদি খারাপ হয়ে থাকে, এই কারণে হয়তো ব্যাটারি সাপোর্টে অনেকক্ষণ ছিল, হঠাৎ করে চলে গেছে। তো যাই হোক এখন উপায় আছে, যদি আরেকটা ভেহিকেল পাইতো জাম্প স্টার্ট নেওয়া, মানে ওইটার ব্যাটারি দিয়ে এটাকে জাম্প দিত, জাম্প দিয়ে স্টার্ট করতো। তো এইখানে তো কেউ নাই, একদম রাত, ইস্যুতি রাত। সে ঘড়ির দিকে তাকায় দেখলো রাত 1টা বাজে, মানে এখানে তারা কে স্টার্ট দিবে, এখানে জাম্প স্টার্ট দিবে, আর বাতাস যেরকম ঝড়ো হাওয়া বইতেছে, কোনো ভেহিকেল নাই, কিচ্ছু দেখা যাইতেছে না, আর ট্রাকে তো লাইটও জ্বলতেছে না কোনো, মানে সে লাইটই জ্বালাইতে পারতেছে না, মানে সে বুঝতে পারছে যে ব্যাপারটা ব্যাটারি সংক্রান্ত সমস্যা। তো হাসান একটু ভয় পেয়ে গেছে, কারণ এই রাতের বেলা সে এখন কই যাবে। তো চুপচাপ বসে আছে বোকার মতো ট্রাকের ভিতরে, আর ওই বাতাসের শব্দ শুনতেছে, হুইজলিং। একটু পরে সে খেয়াল করলো তার উইন্ডশিল্ডের ওখান দিয়ে দূরে দেখা যাচ্ছে একটা আলোর মতো, মানে মনে হচ্ছে যে আলো ওখানে নড়াচড়া করতেছে, ওঠানামা করতেছে। তো সে অনেকক্ষণ খেয়াল করলো যে আলোটা কিসের হতে পারে, ভালো মতন খেয়াল করার চেষ্টা করলো। আর মরুভূমিতে রাতের বেলা কিন্তু বেশ ঠান্ডা হয়ে যায়, বেশ ঠান্ডা হয়ে গেছে। হাসান তার জ্যাকেট ছিল, জ্যাকেটটাও গায়ে চাপায় নিয়েছে। তো তাকায় সে ভালো মতন দেখার চেষ্টা করলো যে আলোটা কিসের, দূরে দেখা যাচ্ছে আলো ওঠানামা করতেছে। তখন সে খেয়াল করলো যে এইটা মনে হচ্ছে কোনো আগুন,
মানে মোস্ট প্রবাবলি এখানে কেউ আগুন জ্বালছে, সেটার থেকেই মনে হয় এই আলোটা দেখা যাচ্ছে। তো হাসান চিন্তা করলো যাবে নাকি ওদিকে, যে কথা বলবে নাকি ওদের সাথে, হইতে পারে যে ওদের মানে গাড়ি থাকতে পারে বা এসইউভি থাকতে পারে, সেখান থেকে যদি সে একটা জাম্প নিতে পারে তাহলেই তো হলো। তো চিন্তা করে সে চিন্তা করলো না সে যাবে। তো সে তার ফ্ল্যাশ লাইটটা নিল আর ট্রাকের থেকে চাবিটা খুলে নিল, নিয়ে সে ট্রাকটারে বন্ধ করলো, করে হাঁটা দিল ওদিকে যেদিকে আলোটা দেখছে। তো ট্রাক তো একটু উঁচু, ওখান থেকে আলোটা ভালো দেখা গেছে, এখান থেকে তেমন একটা দেখা যাচ্ছে না, সে আন্দাজ করে নিচ্ছে ওই দিকে আছে। তো হেঁটে যাচ্ছে মরুভূমির মধ্যে দিয়ে, তার ট্রাকটা দাঁড়ায় আছে, সে দেখতে পাচ্ছে, মানে ঘুরে একবার তাকায় দেখলো যে ট্রাকটা দাঁড়ায় আছে। ট্রাকটাকে দেখেও কেমন জানি কিম্ভূত কিমাকার লাগতেছে, একটা দানবীয় আকৃতির জিনিস দাঁড়ায় আছে, কোনো আলো জ্বলতেছে না, উপরে ওই যে দিয়ে ঢাকা, তিরপল দিয়ে ঢাকা। তো মায়াও লাগতেছে, ট্রাকটাকে সে খুব পছন্দ করে। যাই হোক, সে ট্রাকের দিকে একবার তাকে আবার হাঁটলো, হেঁটে যে যাচ্ছে সামনের দিকে, এরই তার ভয় লাগতেছে, কারণ বাতাস বয়ে যাচ্ছে, বালু উড়ায় উড়ায় নিয়ে যাচ্ছে সামনে দিয়ে, এবং মনে হয় বালিটা এমন ভাবে যায়, এটা একটু ভয় লাগে। যখন ফ্ল্যাশ লাইট সে নিভাই দিতেছে, কিন্তু হাসান মাঝে মাঝে ফ্ল্যাশ লাইট নিভাইতেছে, ফ্ল্যাশ লাইট জ্বালায় রাখলে মনে হয় কি যে কেউ একজন দৌড় দিয়ে আসছে সামনে, এসে ডানে বামে তাকায় আবার দৌড় দিল, এরকম লাগে। বালিগুলো এমন ভাবে যায়, মানে ঠিক এইভাবে বালিগুলো যায় মরুভূমির মধ্যে রাতের বেলা, যখন এরকম যায় একটু ঝড়ো হাওয়া থাকে, মনে হয় কি দৌড় দিয়ে সামনে এসে কেউ দাঁড়ায় এবং ডানে বামে তাকে আবার দৌড় দিল। তো এটা হাসানের কাছে ওরকম লাগতেছে, তো এর জন্য সে ফ্ল্যাশ লাইট আবার নিভাই দেয় তাড়াতাড়ি। তো মানে ভয় লাগে, হলদেটে বালি। তো যাই হোক, সে যাচ্ছে, তো যেতে যেতে এবার সে দূর থেকে দেখতে পাচ্ছে যে আলোর একটা এরকম আভা উঠতেছে, সে বুঝলো যে হ্যাঁ সে ঠিক জায়গায় যাইতেছে। তো হাঁটতে হাঁটতে একটা এরকম ডুনের ওই পাশ থেকে আসতেছিল, মানে একটা বালিয়াড়ির ওই পাশ থেকে আলোটা আসতেছিল। তো সে ওই ডুনের উপর উঠে গেছে, তার প্রায় মানে তার যে পায়ের ঘোড়ালি সেটার থেকে আরেকটু বেশি ডুবে গেছে ওখানে, ডুনের ওখানে ওঠার পরে উঠে দেখতেছে পায়ের মধ্যে বালি ঢুকছে, জুতার মধ্যে অস্বস্তি লাগতেছে। তো ডুনের উপর উঠে সে দেখতেছে দূরে একটা এরকম ক্যাম্প ফায়ার, আর তার পাশে একটা তাঁবু, এবং তাঁবুর যে মানে কাপড়টা এটা হচ্ছে কালো রঙের তাঁবু। মানে এটা একটু অবাক লাগলো তার কাছে, যে কারা ভালো এরকম কালো রঙের তাঁবু করছে এখানে। তো আছে বেদুইনরা থাকে ওখানে, অনেকের অনেক রকম খেয়াল। তো চিন্তা করলে হতে পারে বেদুইনদের কোনো গোষ্ঠী, হয়তো ওরা এইভাবেই তাঁবু বানায়। তো চিন্তা করতে করতে হাসান আস্তে করে বালিয়াড়ি থেকে নেমে হাঁটা ধরলো ওদিকে, একটু উঁচুতে ছিল তো, নেমে নেমে যাচ্ছে ওদিকে। তো আরো কাছে আসছে সে বালিয়াড়ির কাছে, তো ওখান থেকে দেখতেছে যে ওইখানে ওই যে ক্যাম্প ফায়ার তৈরি করছে, ওইটার মধ্যে কিছু মানুষ বসে আছে, বসে তারা ওইখানে করতেছে বারবিকিউ টাইপের আর কি, ওই যে মানে ছাগল বা ভেড়ার মাংস পোড়ায় পোড়ায় ওখানে খাবে আর কি, রেডি করতেছে। তো দেখতেছে সবাই বেদুইনের মতো ড্রেস পরা, আর মুখটা এরকম ঢাকা, মানে এই দিয়ে। এইটা দেখে একটু অস্বস্তি লাগলো হাসানের, মুখ ঢাকা কেন, আবার এখানে ডাকাত টাকাত নাকি। তো চিন্তা করলো যে না, এখন এখানে কে ডাকাতি করতে আসবে এরকম সময়, এরা কি হুদাই এই সময় কে কেউগুলো করে নাকি, এই চিন্তা করতে করতে সে আরো সামনে গেল। তো সামনে গিয়ে সে ডানে বামে তাকাচ্ছে যে তাঁবুর আশেপাশে কোনো মানে এসইউভি বা কিছু রাখা আছে নাকি, দেখতেছে কোনো গাড়ি ঘোড়া নাই, তাঁবুর আশেপাশে কিছু নাই। তো হাসানের কাছে কি যেন একটা অড লাগতেছে, মানে সামথিং ইজ অড অ্যাবাউট দিস টেন্ট, কিছু একটা অড আছে এখানে। তো সে হাঁটতে হাঁটতে সে ওই ইসের কাছে এসে সালাম দিল ওই তাঁবুর মানুষদেরকে দূর থেকে, যাতে তারা হঠাৎ করে তাকে আবিষ্কার না করে। তো সে সালাম দেওয়ার সাথে সাথেই তাকে দেখলো যে তারা উত্তর দিল সালামের, আর বলল যে চলে আসো মুসাফির, তুমি কি পথ হারায় ফেলছো নাকি এখানে? তো হাসান তখন বললো আরে না, পথ হারাই নেই, আমি যাচ্ছিলাম আমার কাজে, আমি এই তো ওইখানে গ্রাম, ওই গ্রামে যাব আমার মালপত্র নিয়ে ট্রাকে, তো ট্রাকটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, তো খুব একলা ওইখানে মানে পুরো আটকায় গেছি, তো ভয় লাগতেছিল রাস্তার মধ্যে, কি করব মানে বুঝে পাচ্ছিলাম না, ওই ট্রাকেই বসতে হবে। তো তোমাদের এখানে আলো দেখছি আমি ট্রাক থেকে, তো চিন্তা করলাম যে এখানে মনে হয় কেউ আছে, তোমাদের কাছে যদি গাড়ি টাড়ি থাকে আমি একটু এখান থেকে জাম্প নিতাম। তো দেখলো যে তারা নিজেদের দিকে চাওয়াচাই করলো। তো হাসানের কাছে কিন্তু স্টিল একটু অড লাগতেছে যে ভাই কি ঘটনা, কেউ মুখ ঢেকে রাখছে, নিজেদের মধ্যে মুখ ঢাকা, আর কি জানি একটা খটকা তার কাছে লাগতেছে তাঁবুটার ব্যাপারে। তো হাসান বলল যে আমি তোমাদের কোনো গাড়ি দেখতেছি না আশেপাশে। তো তারা দেখলো যে নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করলো, একজন হাসলো, হাসির শব্দ শুনলো, বলে না আমাদের গাড়ি নেই। তো তাকে গাওয়া সারতেছে, মানে ওখানকার যে কফি, আরব কফি, বলতেছে যে তুমি গাওয়া খাবা? তো হাসান বললো যে নট ব্যাড, খেতে পারি, অসুবিধা নাই, দাও। তো দেখলো যে তাকে একটা এরকম পেয়ালা আগাই দিল খাওয়ার জন্য, কাপ। সেই কাপটা মাটির কাপ, ইটস মেড অফ ক্লে, এবং সেই কাপটা হাতে নিয়ে হাসানের কাছে বেশ অবাক লাগলো, মনে হলো যে এই কাপটা বেশ মানে
ক্লাসিক একটা কাপ, অনেক কাজ করা ভেতরে, কারুকার্য করা, অনেক খোদাই করা ভেতরে, মানে অন্যরকম মাটির কাপ তো অন্যরকম পুরাই। তো হাসান একটু অবাক হলো, মনে করলো যে হতে পারে এদের হয়তো ঐতিহ্যবাহী জিনিস, এদের যে সম্প্রদায়েরা মনে হয় এগুলা মানে ক্যারি অন করে, নিয়ে আসে সাথে করে, তাদের হয়তো হইতে পারে নিজের সম্প্রদায়ের জিনিস এবং তাদের নিজের হেরিটেজ, সেগুলো ভাবতে ভাবতে সে কাপটা নিল, নিয়ে তাকে শুকরান মানে ধন্যবাদ দিল, দিয়ে সে কফিতে চুমুক দিল। একটা অসাধারণ টেস্ট, মানে সে নর্মাল যে কাওয়া খায় এরকম টেস্ট না। তারপর দেখলো যে তারা ওই যে বারবিকিউ করতেছিল, মানে গ্রিল করতেছিল, সেটা হচ্ছে ছাগলের মাংস বা ভেড়ার মাংস, ওইটাকে তারা কেটে কেটে এরকম একটা ইসে নিচ্ছে, এরকম বড় একটা রেকাবের মধ্যে নিতেছে। তো দেখলো যে আরেকটা অংশ, তারা এরকম 4 জন ছিল, সেটা তো নিচেই আরেকটা অংশ কাটছে, এটা হাসানের জন্য। হাসান হাত দিয়ে এরকম দেখাচ্ছে, না না, সে চা চুমুক দিছিল তো সেই মুখ থেকে সে গাওয়ার কাপ নামায় বলতেছে, না আমি ফুল, আমি খাবো না। তো তারা হাসতেছে। তো খেজুর দিছে, একটা এরকম ঈদে বাড়ায় খেজুর দিছে হাসানের দিকে। তো হাসান খেজুর নিল, খেজুরটা দেখেও সে দেখতেছে বেশ ফ্রেশ টসটসে সুন্দর খেজুর। তো সে খেজুরটা মুখে নিতে গেছে, তার আঙ্গুল থেকে পড়ে গেছে, কারণ তার হাতে কাপ ধরা ছিল, এবার খেজুরটা টাস করে পড়ছে নিচে। তো হাসান আবার ওই খেজুরটাকে উঠায়, সে সবসময় এরকম মাটিতে পড়লে খাবার উঠায় নিত। তো তার আবার মানে পেট ভরা, হাসানের কিন্তু পেট ভরা, সে রাস্তায় আস্তে আস্তে খাবার কিনে আনছিল, আল বাইক থেকে খাইছে, তো পেট ভরা তার। কিন্তু ওই যে ওখানে ভেড়ার মাংস যে বারবিকিউ করে দিচ্ছে, এইটাতে তার আবার একটু লোভও লাগতেছে, যে না করে ফেলছি আবার খাবো কি, চিন্তা করতে করতে সে খেজুরটা তুলতে গেছে। তো খেজুরটা যখন সে তুলতে গেছে, তখন তার হঠাৎ চোখ পড়লো ওই পাশে যেই লোকটা ওই যে ভেড়ার মাংস বারবিকিউ করে কেটে দিচ্ছে, তার পায়ের দিকে। তার পায়ের দিকে তাকায় আসলে ফ্রিজ হয়ে গেল হাসান, কারণ সে তাকায় দেখতেছে লোকটার জুতার মধ্যে অস্বাভাবিকতা। কি অস্বাভাবিকতা? খেয়াল করলো জুতাটা উল্টা, মানে তার পায়ের পাতাটাই উল্টা, মানে পেছন দিকে, অ্যাজ ইফ সে যেরকম বসে আছে এরকম করে একটা ছোট্ট টুলের উপরে, মনে হচ্ছে যে তার পাটা পেছন দিকে দেয়া। হাসানের খুবই ভয় লাগলো, সে প্রচন্ড রকমের ভয় পাইছে। সে জাস্ট ওইদিকে একবার তাকায়, মানে এমন ভাবে তাকাইলো উপর দিকে হালকা ভাবে, যে বুঝতে দিল না তাদেরকে যে সেই জিনিসটা বুঝতে পারছে। সে বুঝতে পারছে যে আমি মরুভূমির জিনের খপ্পরে পড়ছি, কারণ তারা জানে সে নিজেও তো মিশরীয় আসলে, তো সে জানে যে এরকম মরুভূমিতে থাকে। আর আজকে এরকম যেরকম মানে বাতাস চলতেছে, তুফানি রাত, এইসব সময় ওরা চলাফেরা করে বা থাকে, ওদের এক্সিস্টেন্স যেখানে থাকে সেখানে এই তুফানটা আরো বেশি হয়, মানে এই যে ঝড়ো বাতাস বেশি চলে, এটা জানতো হাসান। তো হাসান তাড়াতাড়ি খেজুরটাকে আস্তে করে তুলে। তো ওদের মধ্যেই একজন জিজ্ঞেস করে যে, কি পথিক, তোমার কোনো সমস্যা? বলে, না, খেজুরটা পড়ে গেছিল, এটা নিলাম আর কি। বলে, আচ্ছা খাও, তুমি তোমার গাওয়া শেষ করো, আমি বুঝতে পারতেছি তোমার মাংস খেতেও ইচ্ছা করতেছে, মানে গোশত খেতেও ইচ্ছা করতেছে, তুমি খেও, অসুবিধা নাই। হাসান বলছেন, না আমার পেট ভরা, তবে তোমাদের খাবারের ঘ্রাণটা সুন্দর। তো বলে সে খেজুরে একটা কামড় দিছে, দিয়ে সাথে সাথে তার মনে পড়লো খেজুরটা খুব সুস্বাদু খেজুর, খুব সুস্বাদু খেজুর। তার সাথে সাথে সেই খটকাটা তার মানে ভাঙলো। সে এই মানে এতক্ষণ যেটা ভাবার চেষ্টা করতেছিল এই তাঁবুতে ডিফারেন্সটা কি, সে বুঝে ফেললো এই তাঁবুটা অনেক শান্ত, কাম। মানে এই যে বাইরে অশান্ত বাতাস চলতেছে, এইখানে কোনো বাতাস আসতেছে না, কোনো বালিও উড়ে আসতেছে না, মনে হচ্ছে যে অদৃশ্য একটা বলয় দিয়ে ঢাকা তাঁবুটা। সে যখনই এখানে হেঁটে ঢুকছিল, তখনই সে হঠাৎ করে এই অশান্ত বালির থেকে নিজেকে একটা কোয়াইট জায়গায় আবিষ্কার করছিল, কাইন্ড অফ থিংস লাইক দ্যাট। মানে এখন সে খটকাটা ধরতে পারছে যে সে এরকম জায়গায়। তো সে কেমন যেন একটু কেঁপে উঠে সে হঠাৎ বলতেছে যে, আমাকে একটু আমার গাড়িতে যেতে হবে, আমার ওখানে ওয়্যারলেস আছে, তো মনে হয় আমার ইসের থেকে বস কল করতে পারে, আমি রেডিওতে মনে হয় কল করতে পারে, না পেলে বিশাল সমস্যা। বলে সে ফট করে আর কোনো কথা না বলে উঠে দাঁড়াইছে খেজুরটা নিয়ে, বলতেছে যে আমি ফিরে আসতেছি তোমাদের এখানে। বলে সে খেজুরটা নিয়ে হাঁটা দিছে সোজা। তো হাঁটা দিছে সে ওই যে যেই পর্যন্ত আলোটা যাচ্ছে, মোটামুটি আলোর একটা রেখা পড়ছে, ওই পর্যন্ত সে যে জাস্ট পা দিয়ে বের হয়েছে, আর সাথে সাথে এই যে বাতাসের সে তাণ্ডব, সে টের পাইলো যে বাতাস শো করতেছে। আর সে পেছনে মনে হলো একটা হাসির শব্দ শুনলো, একসাথে হাসছে। মানে এই যে 4 জন বসা, 4 জন একসাথে যদি হেসে উঠে, লাইক বন্ধুরা যদি খুব কোনো ব্যাপারে মজা পেয়ে একসাথে হেসে উঠে, বন্ধুরা কিছু দেখে, ওইরকম হাসির শব্দটা। কিন্তু হাসানের কাছে কিন্তু ভয় লাগছে এই হাসির শব্দটা। সে কিন্তু এটাকে নিছক আনন্দময় হাসি যে দিছে তারা, সেটা সে ভাবে নাই। সে কারণ সে যখন বের হয়ে আসছে, তখন হঠাৎ করে সেই দমকা বাতাসটা পাইছে, আর সাথে সাথেই ওরা হাসতেছে পিছনে। তো হাসান বুঝতে পারছে, তার সাথে সাথে মনে পড়ছে যে ওই লোকটার পায়ের কথা,
ওই যে খাবার বাড়তেছিল। তো সে জাস্ট মানে এটা নিজের মনের ইচ্ছার বিরুদ্ধেও সে একবার পেছন ফিরে একটু তাকাইছে, তাকায় দেখতেছে সে যে ওই চারজনের চোখ জ্বলতেছে, মানে যে মুখটা তো ঢেকে রাখছিল, চোখটা জ্বলতেছে, এবং ওই চোখ মনে হচ্ছে যে অনেকটা ফ্লোরোসেন্ট কালার চোখের চারপাশে, এরকম মানে পুরোপুরি যে চোখটা পশুর মতো জ্বলে সেরকম না, মনে হচ্ছে একটু ফ্লোরোসেন্ট কালারের মতো। অবাক কাণ্ড। এবং সে অবাক হয়ে দেখলো যে এখন চারজন না, ওখানে তিনজন আছে। মানে ব্যাপারটা হঠাৎ করে এমন স্ট্রেঞ্জ ভাবে হলো যে মনে হলো তার চোখের একটা ব্লিঙ্কেই ওই চারজন তিনজন হয়ে গেল। এবং পরবর্তী সেকেন্ডে সে দেখলো যে সেই একজন মিসিং ছিল, সে তার থেকে 3-4 ফিট দূরে, যেখানে নাকি ওই তাঁবুর আলোটা, ক্যাম্প ফায়ার আলোটা আসে, ওইখানে দাঁড়ায় আছে। সে ওখান থেকে বললো, তাকে একটা নাম ধরে বলতেছে, হাসান তোমার ক্ষুধা লাগলে তুমি চলে এসো, ভয় পেও না। হাসান এত ভয় পেলো সে ছেড়ে দৌড় দিল এখান থেকে, মানে একদম মানে জান প্রাণ নিয়ে দৌড় দিল। আর শুনলো যে পিছনে যে তার সাথে কথা বলছে সে হো হো করে হাসতেছে। তো সেই হো হো করে হাসির শব্দটা এমন ভাবে আসতেছে যে মনে হচ্ছে ঢেউয়ের মতো বারবার মানে বাড়ি খেয়ে খেয়ে তার কানের কাছে যাচ্ছে, এবং তার কানের কাছে মনে হচ্ছে ফিস ফিস করে যাচ্ছে। মানে হাসান আসলে মানে তার ওখানে মনে হচ্ছে বেহুশ হয়ে যাবে সেরকম একটা অবস্থা। সে দৌড়াচ্ছে, প্রাণপণে দৌড়াইতেছে তার আন্দাজে ট্রাকটা যেদিকে, আর সে জাস্ট দোয়া পড়া শুরু করলো মনে মনে। দোয়া পড়তে 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 সে চলে আসে ট্রাকের কাছে, দেখতেছে ট্রাকটা ওখানে আছে। তো সে একদম ঝাঁপায় পড়লো গেটের উপরে, গেটটা খুলে সে ঢুকে সাথে সাথে লক করে দিল। লক করে দিয়ে সে থরথর করে কাঁপতেছে আর উইন্ডশিল্ডের বাইরে তাকাচ্ছে। উইন্ডশিল্ডের বাইরে সে বুঝতে পারতেছে না, হু হু করে শব্দ হচ্ছে বাতাসের, কিছু দেখা যাচ্ছে না যেহেতু হেডলাইট নাই। সে ট্রাই করলো আরো 2বার ইগনিশন দেওয়ার, দেখলো ওই কাট 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 করে শব্দ হচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না, ট্রাকই হয়ে গেছে, মানে থেমে আছে এরকম। তো হাসান খুব ভয় পাইছে। সে কি করবে, সে তার যে সিটের পেছনে একটা এক্সট্রা জায়গা আছে, ওখানে যদি কেউ টায়ার্ড হয়ে যায় অনেক সময় ঘুমায় পেছনে গিয়ে। তো ট্রাকাররা অনেক সময় ট্রাক কোথাও থামায় নামায় দিয়ে ঘুমায়, তো ওই জায়গাটা আছে আর কি পেছনে, একটা ছোট্ট এরকম বিছানার মতো। হাসান তাড়াতাড়ি পেছনে চলে গেছে, পেছনে গিয়ে সে ওখানে একটা ছিল, তার একটা ব্ল্যাঙ্কেট ছিল, ব্ল্যাঙ্কেটটা টেনে নিয়ে, এমনি তো ঠান্ডা, তার মনে হইতেছে কাঁপুনি এসে গেছে শরীরে, সে ব্ল্যাঙ্কেটটা পেঁচায় সেখানে দোয়া পড়তে পড়তে, সূরা পড়তে পড়তে চুপচাপ শুয়ে আছে আর দোয়া পড়তেছে। কখন সে ক্লান্তিতে আসলে ঘুমায় গেছে তার সে বুঝতেই পারে নাই। তো হাসানের যখন ঘুম ভাঙছে তখন বেশ গরম লাগতেছে, এমনিতে জ্যাকেট পরা ছিল, তার উপরে ব্ল্যাঙ্কেট, আর ওই দিনের আলো মানে ছাড়ছে, তখন সূর্যের আলো ঢুকতেছে ট্রাকের ভিতরে। তো সে তাড়াতাড়ি উঠে যে সে সামনে তাকায় দেখলো তার যে সামনের হুড, ট্রাকের হুডের উপরে বেশ বালির স্তর জমে আছে। সে তাড়াতাড়ি সে লাফ দিয়ে নামলো ট্রাক থেকে নেমে সে দেখলো যে কি অবস্থা আশেপাশে, দেখতেছে চারিপাশে এরকম মানে ওই যে বালিয়াড়ি, আর কিছু নাই, সামনের রাস্তাটাও মানে বেশ বালি এলোমেলো ভাবে বালি জমে গেছে এদিক ওদিক। তো সে উঠে ট্রাকের, আবার সে ইগনিশন দিল, দেখলো ওই ক্যাট 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 করতেছে, ট্রাক আর স্টার্ট হয় না। এখন চিন্তা করলো কি করবে, মানে আরেকটা ট্রাক বা একটা গাড়ি যতক্ষণ না আসতেছে সে তো ট্রাক নড়াইতে পারবে না। আর তখনকার সময় কিন্তু ছিল না, সেলফোন ছিল না যে মোবাইল ফোনে কাউকে কল দিবে, তখন মোবাইল ফোনের যুগ না। আর হাসানের যে মালিক, যিনি গমের ব্যবসা করেন, তার এমন বড় সেট আপও না যে ওখান থেকে তার জন্য হ্যান্ড রেডিও স্টেশন বসাবেন। সে রেডিওর কথা মিথ্যা বলছে ওখানে ওই মানুষদেরকে। তো এগুলো চিন্তা করতে করতে হঠাৎ তার মাথায় আসলো, আমার ট্রাকের ওইখানে যে এক্সট্রা টুল বক্সের নিচে তো ব্যাটারিও আছে, আমি ওই পুরোনো ব্যাটারিটা নামাই না কেন, মানে এক্সট্রা ব্যাটারি আছে, স্পেয়ার ব্যাটারি। তো সে তাড়াতাড়ি মনে হওয়ার সাথে সাথে দৌড় দিয়ে গেছে, সে যে ওই ট্রাকের ওই পিছনের অংশ খুলে দেখলো ওই মালটা লোড করা, এর ফাঁক দিয়ে সে যে টুল বক্সটা খুললো, ওখান থেকে সে ব্যাটারিটা নামাবে অনেক কষ্টে টেনে, বিশাল ব্যাটারি, তো বড় ব্যাটারি টেনে এরকম নিয়ে আসলো, এনে এখানে ডালি ছিল তার ট্রাকে, সে ডালিতে উঠাইলো ব্যাটারি, উঠায় সে ডালি দিয়ে নিয়ে গেল টেনে, বালির মধ্যে দিয়ে ডালি চলতে চায় না, কোমর ভেঙে যেতে চাইতেছে এরকম, আর তার মনে হয় জ্বর আসতেছে হাসানের, খুব মানে শরীর অন্যরকম লাগতেছে। তো যাই হোক, অনেক কষ্টে সে মানে জান প্রাণ দিয়ে কোনো মতে এই ডালিটাকে টেনে নিয়ে গেল তার বনেটের কাছে, মানে সামনে তার হুডের কাছে, এবং হুড খুলে তার কাছে ছিল জাম্পিং কেবল ছিল, সেই জাম্পিং কেবল দিয়ে ব্যাটারি কানেক্ট করে জাম্প স্টার্ট দিল ট্রাক। তো ট্রাক স্টার্ট হয়ে গেল, ট্রাক বুঝতে পারছে যে মানে এই সমস্যা ব্যাটারিতেই ছিল, আগের ব্যাটারিতেই সমস্যা, তখন আর কিছু করার নাই। ট্রাক স্টার্ট হয়েছে, স্টার্টে রেখে সে এই ব্যাটারিটা তাড়াতাড়ি আবার নিল, ওখানে কোনো মতো উঠাইলো, পিছনে কোনোই নাই, ওই যে তাদের একটা ট্রাকের পেছনে এরকম স্লাইডিং আছে, ওইটা টানে নামায়, যাক ওরা যে কোনো মতো উঠায় রেখে আর কি, আর কোনো ডালিটারও কোনো মতো উঠায় রেখে ট্রাকের পেছন দিকটা বন্ধ করলো, করে দৌড়ায় ট্রাকে উঠে সে আবার মানে ট্রাক নিয়ে চলা শুরু করলো সামনে।
তো ভয় পেতেছিল যে অল্টারনেটর নষ্ট হয়ে গেছে নাকি, যদি আবার থেমে যায় ট্রাক, এই ভয় পাইতেছে, মানে বেশ ভয় পেতেছিল। তো যাই হোক, তারপরও সে চালাইতে 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 এক সময় চলে আসলো গ্রামে। ট্রাক আর বন্ধ হয়নি রাস্তায়। তো একেবারে তার যে গ্রাম আছে, তাদের যে গোডাউন আছে, গোডাউনের কাছে এসে ট্রাক বন্ধ হয়েছে। তো যাই হোক, ততক্ষণে তো সে চলে আসছে। আর ট্রাক থেকে নেমে হাসান একদম দুর্বল, তার কাছে গেল, তার বসের কাছে গেল, যে বলল যে এই অবস্থা, আমি রাত্রেবেলা। বস খুব ওয়ারিড, খুব চিন্তিত ছিল যে কি হয়েছে তার। বলছে যে সে না আসলে বস খোঁজ খবর নিয়ে কারোর কাছ থেকে কোনোভাবে আরেকটা গাড়ি ম্যানেজ করে যেত ওইখানে দেখতে। তো যাই হোক, সে বললো যে তুমি আসতে পারছো। এই তো হাসান বললো যে রাস্তার মধ্যে এই ঘটনা হয়েছে। তো সবাই বলছে যে ওটা জিন। তো হাসানের বসের ভাই বলতেছে যে ওইটা জিন আমি মানবো তখনই যখন আমি এটাতে শিওর হব। সে বল হাসানে বলো তুমি আমার সাথে চলো, আমার 4 হুইল ড্রাইভ আছে, ওইটা নিয়ে যাবো। তো হাসান বলতেছে আমি অনেক টায়ার্ড, আমার শরীর খারাপ। তো সে ওই লোকটা শুনতেছে না, তার বসের ভাই বলে চলো আমার সাথে। একটু একগুয়ে ছিল। তো যাই হোক, হাসান বাধ্য হয়ে ওনার সাথে গেল, ও উঠে। তো উনি গাড়ি নিয়ে ওখানে গেল। হাসান একদম টায়ার্ড হয়ে শুয়েছিল ট্রাকের পাশে। তো যে ওখানে থামছে, যেখানে হাসানকে জিজ্ঞেস করছে কোথায় ট্রাক থামাইছিল, হাসান দেখলো যে হ্যাঁ ট্রাকের ট্রেইল আছে, ট্রাক নিয়ে যে হাসান আসতে পরে সে ওখানে যে নামছে, তার যে ওই যে ট্রলি টানছে ওইটারও দাগ আছে, মানে যে ডালিটা নিয়ে যে ব্যাটারি নিয়ে আসছে ওইটারও দাগ আছে। তারপরে সে খুঁজতেছে যে এই মরুভূমির মধ্যে কোনো পায়ের ছাপটা পাওয়া যায় নাকি। হাসান বলছে যে আমি যেদিক দিয়ে গেছি তাহলে দেখেছে। সে বলছে আসো আমার সাথে। তো হাসান খুবই বিরক্ত, তার শরীর চলতেছে না। তো লোকটা তারপরও তাকে নিয়ে ওদিক দিয়ে যাচ্ছে। তো ওদিকে তার পায়ের ছাপ পাওয়া যায় না, বালি এদিকে উঠছে এরকম অবস্থা। এক জায়গায় যে আসলে হাসানের পায়ের ছাপ পাওয়া গেল। হাসান দেখাইলো যে এই দেখো আমি দিক দিয়ে গেছি, যে পায়ের ছাপ আছে, এখানে বালি এসে পড়ে নাই। তো খুবই আশ্চর্যজনক ভাবে ওই জায়গা থেকে যে পায়ের ছাপটা হাসানের পাইছে, তারা হাঁটতে হাঁটতে ঠিক একটা ডুনের কাছে গেল। হাসান মনে করতে পারলো যে এই ডুনের উপর রাত্রেবেলা সে উঠে দেখছিল নিচে যে ওরা করতেছে। তো হাসান ওখান থেকে দেখাইলো যে ওই জায়গাটায় ছিল ক্যাম্পটা, তাঁবুটা। কোনো তাঁবু কিচ্ছু না, একটা নিচু ফ্ল্যাট জায়গা। কিন্তু এই পাশে যে বালি যেভাবে পড়া, ওই জায়গাটা ওইভাবে বালি পড়ে নাই, জায়গাটা জানি কেমন। তো তার বসের ভাই হাসানকে নিয়ে নামলো। নেমে গিয়ে খুব আশ্চর্যজনক ভাবে দেখলো, এতক্ষণ কিন্তু হাসানের পায়ের ছাপ ওইভাবে দেখে নাই। এই পাশে কয়েকটা দেখছিল আর ওই পাশে দেখে নাই। দেখলো যে এই ডুন থেকে নেমে খানিকটা পরে স্পষ্টভাবে হাসানের পায়ের ছাপ আছে ওইখানে। এবং হাসানের পায়ের ছাপ, মানে হাসান যেখানে হেঁটে গেছে একটা জায়গায়, ও মানে এই পর্যন্ত একটা পায়ের ছাপ পাওয়া গেছে। খুবই আশ্চর্য, ওখানে কোনো তাঁবুর চিহ্ন নাই, এখানে কেউ ক্যাম্প ফায়ার করবে তো দূরের কথা, কিচ্ছু নাই। তো তার বসের ভাই দোয়া পড়ে বললো যে চলো এখান থেকে তাড়াতাড়ি চলো। তো বলে হাসানকে নিয়ে এসে ব্যাক করে আসলো। তো হাসান যখন চলে আসছে ওখান থেকে, মানে তার এলাকায় গ্রামে আসছে, তখন সে অনেক অসুস্থ হয়ে পড়ছিল। অসুস্থ হয়ে সে খুব অনেক দিন নাকি সাফার করছিল। তো সে সাফার করে সে একদম শুকায় গেছিল, এরকম অবস্থা। কাজ করতে পারেনি অনেকদিন। তো তারপরে সে ওখান থেকে চাকরি ছেড়ে দেয়। হাসান চাকরি ছেড়ে দেয়, কারণ সে অনেক ভয় পেত নাকি। তো চাকরি ছেড়ে দেয়। তো ওই হাসানের রিপ্লেসমেন্টেই এই মকবুল, যিনি বাঙালি, তিনি নাকি আসছেন। তো এই মকবুলই এই ঘটনাটা ডাক্তার এইচ এর কাছে শেয়ার করেছেন, এবং ডাক্তার এইচ শুনলেন মকবুলের কাছ থেকে পুরো ঘটনা, এবং তিনি খুব এনজয় করছিলেন ঘটনাটা। আর ডাক্তার এইচ কিন্তু অনেক জায়গায় এরকম ছিলেন। তিনি এর অতীতে বলছেন, তিনি বিভিন্ন ঘটনায় নিজেও বলছেন যে তিনি মিডল ইস্টের এমন কিছু রুরাল জায়গায় তিনি কাজ করছেন, যেখানে ওই যে তার মেডিকেল সেন্টারের ছাদের উপরে নাকি রাতের বেলা ধুম করে নেমে হাঁটা চলা করতো, অন্যরকম একটা অবস্থা। এবং তিনি প্রথম কিউরিয়াস হয়ে জিজ্ঞেস করছিলেন যে ছাদের উপরে কি বা কে। তার যে অ্যাসিস্ট্যান্ট ছিল ওখানে, তিনি বলছেন যে স্যার বাইরে যান না, প্লিজ বাইরে যাবেন না। তাকে নিষেধ করছিল যে এখানে অন্যরকম জিনিসপত্র আছে। তো এটাই ডাক্তার এইচ, তিনি এরকম অনেক কিছুই তিনি এক্সপিরিয়েন্স করছেন। তো যাই হোক, আজকে তিনি শেয়ার করলেন আরো একটা ঘটনা, আমার কাছে বেশ লাগলো। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সামির আনসারি। এখন যে ঘটনাটি নিয়ে হাজির হয়েছে, এটি আমাকে পাঠিয়েছেন শুভ ভাই। যদিও বর্তমানে তিনি দেশে থাকেন, তবে একটা সময় ইউরোপের কোন এক কান্ট্রিতে থাকা হয়েছিল, সেখানে তিনি পড়তে গিয়েছিলেন। তো যে ভার্সিটি তিনি পড়তেন, ওখানে বাংলাদেশি বংশোদ্ভূত সাইফ নামে এক বন্ধু ছিল তার। মূলত আজকের এই ঘটনা সাইফের চাচার পরিবারের সাথেই ঘটে যাওয়া একটি ঘটনা, যা শুভ ভাই আমাকে শেয়ার করেছেন। শ্রোতা বন্ধুরা, দেরি করছি না, যাচ্ছি সেই ঘটনায়। শুভ ভাই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর ওখানে বাংলাদেশি স্টুডেন্ট ছিল হাতে গোনা কয়েকজন। এর মাঝে খুব অল্প সময়ের মধ্যে সাইফের সাথে না পরিচয় হয়। বেশ
ভালো বন্ধু যে ওনারা। একবার ক্লাস শেষে সাইফ তাকে ডিনারের জন্য ওদের বাসায় ইনভাইট করে। শুভ ভাই যেটা বলে, যদি আগেই জানতো যে সাইফের বাসায় থাকে ওর বাবা, মা আর সে, মানে ওরা তিনজন, তো সেই অনুযায়ী সাইফের প্যারেন্টসদের জন্য যাওয়ার সময় তিনি ফুল কিনে নিয়ে যায়। তো বাসায় ঢোকার পর সবার সাথে পরিচয় হয়ে যখন তিনি সাইফের রুমে ঢুকতে যাবে, এমন সময় সাইফের মা বলে, এই সাইফ, আজকে স্টেলাকে রুমেই খাবার দিয়ে এসো, ডাইনিং আনবার দরকার নাই। শুভ ভাই সাইফের রুমে গিয়ে আড্ডা শুরু করবার এক পর্যায়ে জিজ্ঞাসা করে, আচ্ছা সাইফ, স্টেলাটা আবার কে? সাইফ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, তুমি ওকে কিভাবে চেনো? শুভ ভাই বলে যে, না ওই যে রুমে ঢুকবার সময় আন্টি তোমাকে বললো না রুমে খাওয়া দিয়ে আসতে। তখন সাইফ বলে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আমার কাজিন হয়, এখানেই থাকে, ওর কথা আম্মু বলেছে। এরপর ওরা রাতে খেতে যায়। খাওয়া খাওয়ার শেষ মুহূর্তে প্রথমবারের মতো মুখোমুখি হয় শুভ ভাই এবং সেই স্টেলা। স্টেলাকে দেখেন এবং স্টেলার বয়স যেটা হবে তিনি বলেন যে 14 কি 15 বছর, হাতে সুন্দর একটা পুতুল আর চুলগুলো অগোছালো কোকড়ানো। সে তার রুম থেকে ডাইনিং এ এসে এক গ্লাস পানি খেয়ে এক নাগারে শুভ ভাইয়ের দিকে তাকিয়েছিল। তার চাহনিটা খুব একটা ভালো লাগেনি শুভ ভাইয়ের, একটা ভয়ঙ্কর চাহনি ছিল এবং শুভ ভাইকে দেখে মনে হচ্ছে সে কিছু একটা বলতে চায় কিন্তু বলতে গিয়েও বলতে পারছিল না। তারপর সেই সাইফের মা স্টেলাকে জোর করে তার রুমে পাঠিয়ে দেয়, বলে, স্টেলা, বাসানে গেস্ট আছে, যাও রুমে যাও। কিন্তু স্টেলা তবুও পিছে তাকিয়ে শুভ ভাইয়ের দিকে এক নাগারে তাকিয়েছিল, সে রুমে যেতেই চাচ্ছিল না। তখন সাইফ জোর দিয়ে বলে, স্টেলা তুমি রুমে যাও, আমার বন্ধু সে। তখন স্টেলার মাথা সোজা করে তার রুমের দিকে ঢুকে যায়। সেদিন স্টেলাকে দেখে মনের অজান্তে বেশ কৌতূহল জাগে শুভ ভাইয়ের। তিনি দাওয়াত খেয়ে তো রাতে এসেই পড়েন। পরের দিন ক্লাস শেষ হয়ে সাইফকে জিজ্ঞাসা করে, জানি না সাইফ তুমি আসলে কিভাবে নিবা, তবে গত রাতে তোমার কাজিনকে দেখে আমার স্বাভাবিক মনে হয় নাই। আচ্ছা ও কি অসুস্থ? ওর বাবা মা সাথে থাকে না? আর তোমাদের এখানে কেন থাকে? সাইফ বলে যে, দেখো এত প্রশ্ন একসাথে করলা, একটা লম্বা কাহিনী তোমাকে শুনতে হবে, তুমি কি রাজি আছো? তখন সেই শুভ বলে, হ্যাঁ বলো, কি সমস্যা নাই, তুমি বলতে পারো। তখন সাইফ বলা শুরু করে। সে বলে যে তার বাবারা ছিলেন দুই ভাই। তার ছোট চাচার নাম ছিল রেজওয়ান। সেই চাচা সেখানকার স্থানীয় ফ্যামিলির মেয়েকে বিয়ে করেন পছন্দ করে। তাদের অনেক দিনের রিলেশন ছিল। তবে চাচার শাশুড়ি খুব একটা সুবিধার ছিলেন না, বিয়েতে তো রাজি ছিলেনই না, উল্টা বেশ কয়েকবার ট্র্যাপে ফেলতে চেয়েছিল সেই চাচাকে। এরপর শেষ মুহূর্তে ব্ল্যাক ম্যাজিক করে পুরো পরিবারটাকে শেষ করে দেয়। শুভ বলে, কি পুরো পরিবার শেষ মানে? তোমার চাচা কি বেঁচে নাই? তখন সাহেব বলে, তুমি ঘটনা শোনো তারপর বুঝবা এটা কতটা ভয়ানক একটা ঘটনা। এরপর যদিও পারিবারিক ভাবে এটা জেনে গিয়েছিল যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তার চাচাকে, কিন্তু প্রমাণ না থাকায় কেউ কিছু করতে পারে নাই। আর সেই চাচার শাশুড়ি এখন তিনি থাকেন আমেরিকাতে, কারোর সাথে তার যোগাযোগ নেই। তো রেজওয়ান চাচা বিয়ে করে ওনার ভাইয়ের পরামর্শ নিয়ে, দেখা যায় যে শহর থেকে একটু খানিকটা দূরে তিনি একাই তার সেই তার স্ত্রীকে নিয়ে থাকতেন। তাদের খুব হ্যাপি ফ্যামিলি ছিল সেই চাচির। মাঝে মাঝে সাইফের ফ্যামিলি সেখানে দেখা সাক্ষাৎ করতে যেত এবং তারা আসতো। তবে চাচা মুসলিম হলেও চাচি ছিলেন খ্রিস্টান ধর্মের অবলম্বী। মেয়ে অন্য ধর্মের ছেলেকে বিয়ে করাতে সাইফের চাচার শাশুড়ি দু চোখে তাকে দেখতে পারত না। বিয়ের প্রথম 2 বছর বেবি নেওয়ার চেষ্টা করেও যখন সাইফের চাচা চাচি ব্যর্থ হয়, তখন ওনারা কোন এক রিলেটিভের মাধ্যমে জানতে পারে যে ব্ল্যাক ম্যাজিকের শিকার হবার কারণে তাদের এই অবস্থা। এবং এটা কে করেছিল তারা জেনেই যায় যে সেই চাচার শাশুড়ি সেটা করেছিল। যথেষ্ট প্রমাণ নাকি তখন পাওয়া যায়। পরবর্তীতে ওখানকার স্থানীয় কাউকে দিয়ে এই সমস্যার সমাধানটা করা হলে তারা যায় সংসারে জন্ম নেয় স্টেলার। সেই স্টেলার দেখতে নাকি বাচ্চাটা খুব সুন্দর ছিল। তখনও নাকি যখন শিশু হয়ে পড়ে তখন সে দেখেছিল যে খুব সুন্দর এবং ফর্সা ছিল। তো স্টেলা আস্তে আস্তে জন্মের পর বড় হতে থাকে। যেহেতু পারিবারিক ভাবে আর কোনো ইস্যু ছিল না, তাই ওনারা ধরে নিয়েছিল সবকিছু ঠিকঠাক আছে। কারণ সেই শাশুড়ির সাথে, সেই সাইফের চাচা শাশুড়ির সাথে তাদের কন্ট্যাক্ট হতো না। তো সাইফের চাচাতো বোন সেই স্টেলার বয়স যখন 7 বছর, তখন তাকে স্কুলে দেওয়া হয়।
তখন তার মোটামুটি ভালোই বুঝ জ্ঞান ছিল। এক রাতে ওর মা তখন তাকে খাইয়ে দিচ্ছিল, মানে ভাত খাইয়ে দিচ্ছিল। সে বলেছে, মা আমি একা খাবো না, আমার পাশে বেবিটাকে খাওয়া দাও। ওর মা ভাবে যে মেয়ে হয়তো টিভি দেখছে, জন্য টিভি দেখতে দেখতে হয়তো ভুলে ভুলে বলছে। বাচ্চা মানুষ দেখে হয়তো এরকম বলতে পারে। তো এটা কয়েকবার সে নাকি বলে। রাতে ঘুমাতে যাওয়ার আগে তখন স্টেলা তার মাকে বলে, মা আমার পাটা অনেক ব্যথা করছে, তুমি আদর করে দাও। তো সাইফের চাচি আসলে প্রথমে বুঝে না যে স্টেলা এই কথা কেন বলছে। সে যখন আরো 2-3 বার বলছে এবং কান্না কান্না ভাব নিয়ে বলছে, তখন তার পায়ের ঠাঁইটা দেখতে গিয়ে দেখা যায় বেশ লাল হয়ে গেছে এবং মনে হয় যে কেউ হয়তো এখানে কামড় দিয়েছে, কারণ দাঁতের ছাপ ছিল তখন সেখানে। তো ওকে জিজ্ঞাসা করে যে, তুমি এটা কিভাবে ব্যথা পেয়েছো স্টেলা? স্টেলা বললে, আমি বললাম না মা, খাওয়ার সময় বেবিটাকে খাওয়া দেওয়ার জন্য তুমি খাওয়া দাওয়া নেই, এই জন্য সে আমাকে এরকম কামড় দিয়ে চলে গেছে। সাইফের চাচারও এটা দেখে বেশ খটকা লাগে। তিনি তার স্ত্রীকে বলেন, বাসায় যেহেতু অন্য কেউ আসেন, আমরা 3 জনে থাকি, তাই একটু ওর দিকে খেয়াল রাখো। কয়দিন পরে বাসার সবাই তখন ঘুমিয়েছিল, ঘরে ডিম লাইটের মতো আলো জ্বালানো। সাইফের চাচা মাঝরাতে গরম লাগছিল দেখে এসি ছাড়তে যাবেন। তিনি ঘুম থেকে উঠে দেখে ওনার মেয়ে স্টেলা চোখ খোলা দেয়ালের দিকে এক নজরে তাকিয়ে আছেন। তিনি লাইট জ্বালায় এবং জিজ্ঞাসা করেন, কি আবার স্টেলা, তুমি জেগে আছো কেন? সে বলে, আমি রুমে কাউকে দেখেছি বাবা, দেয়ালে ওনার ছায়া দেখা গেছে, আমাকে ডাকছিল আমার কাছে যাওয়ার জন্য। তুমি লাইট জ্বালালে, এরপর সাথে সাথে সে ছায়াটা চলে গেছে। তিনি সে রাতে মনে করেন মেয়ে ঘুমের মধ্যে হয়তো উল্টা পাল্টা বকতেছে, তাই ওকে কিছু না বলে ওনার কাছে নিয়ে ঘুম পাড়ায় দেয়। সপ্তাহখানিক পরের ঘটনা, তখন হলিডে ছিল। সাইফের চাচা কোনো একটা কাজে সাইফদের বাসায় 2-3 জন থাকতে আসে, আর স্টেলা ওর মাকে নিয়ে তার বাসায় ছিল। খুব সকালে ফোন আসতেই সাইফের চাচা তাড়াতাড়ি করে ওনার বাসার উদ্দেশ্যে রওনা দেন। বাসায় গিয়ে জানতে পারেন, ঘুম থেকে উঠে ওনার স্ত্রী দেখে স্টেলা একটা পুতুল জড়ায় ঘুমায় আছে। ওকে ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করা হয়, এটা কে দিয়েছে এই পুতুল তোমাকে? সে বলে, রাতে যে ছায়াকে সে দেখতে পায় নাকি এটা দিয়ে গিয়েছে। সাইফের চাচার কাছে তখন বেশ ভয় লাগে, কারণ ছায়া দেখার বিষয়টা স্টেলা আগেও বলেছিল। তিনি তার মেয়ে থেকে পুতুলটা নিয়ে ফেলে দিতে যাবেন, কিন্তু ভয়ের ব্যাপার হচ্ছে ওনারা স্বামী স্ত্রী 2 জন মিলেও, মানে সাইফের চাচা 2 জন মিলেও এই বাচ্চা মেয়ের কাছ থেকে পুতুলটা কেড়ে নিতে পারেন না, এতটা শক্তি ছিল তার শরীরে তখন। আরো ভয়ানক ব্যাপার হলো, ওর মা তাকে নিয়ে ওয়াশরুমে গিয়ে দরজাটা লাগিয়ে দেয় এবং ভিতরে মুখটা ধুয়ে দিচ্ছিল, এই সুযোগে পুতুলটা যেন ওর বাবা রুম থেকে সব হারায় ফেলতে পারে। পুতুলটা ধরা মাত্রই ওয়াশরুম থেকে চিৎকার দৃষ্টিটা বলতে থাকে, মা, বাবা আমার পুতুল কেন খাট থেকে ধরাচ্ছে? এই সিনেটা হওয়া মাত্রই সাইফের চাচার আর বুঝতে বাকি থাকে না কি করতে চলেছে। তার মানে আবার সে ব্ল্যাক ম্যাজিকের খপ্পরে পড়তে যাচ্ছে ওর পুরো ফ্যামিলি। তিনি তখন সাইফের বাবাকে পুরো বিষয়টা জানান। এরপর প্যারানর্মাল বিষয়ে কাজ করে এমন এক স্থানীয় লোককে সেখানে আনা হয়। সে লোক সবকিছু দেখে শুনে রিচুয়াল করেন এবং স্টেলা থেকে পুতুলটা নিয়ে তিনি এটা পোড়ায় ফেলেন। এই থেকে শুরু। লোকটা যাওয়ার পর যখন স্টেলা স্বাভাবিক হয়, তখন থেকে সে একটু পর পর চিল্লাচিল্লি এবং কান্নাকাটি শুরু করে, আর বাবা মাকে বলে বকা দিয়ে, পুতুল না দিলে আঙ্কেল তোমাদের পানিশমেন্ট দিবে। 2-1 দিন এমন ঘটবার পর আবার সেই লোককে জানালে তিনি বলেন, দেখেন আপনার ডাক্তার দেখান, ও এখন মানসিক সমস্যায় ভুগছে। 2 দিন পর সাইফের বাবা আর চাচা স্ত্রীলাকে নিয়ে ডাক্তার যাওয়ার কথা। তার একটা ডাক্তারের সাথে দেখা করেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিল। তো যেদিন সকালে ডাক্তারকে দেখাবে, সেদিন খুব ভোরে সাইফদের বাসায় ফোন আসে যে সাইফের চাচার বাসায় নাকি ক্রাইম হয়েছে, দ্রুত সবাইকে সেখানে আসতে হবে। তারপর সাইফের বাসা থেকে সবাই ওরা যায় গাড়ি নিয়ে, গিয়ে দেখে যে পুলিশ ভরা বাসার আশেপাশে। তখন পুলিশ জানায়, মাঝরাতের পর রুমে আগুন লাগিয়ে সাইফের চাচা সুইসাইড করেন এবং তাদের মেয়েকে বেডরুমে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। সাইফের বাবার মনে তখন হোশ ছিল না। তার ভাইয়ের এই অবস্থা দেখে তিনি অজ্ঞান হয়ে যান। অনেকক্ষণ পর তিনি কিছুটা স্বাভাবিক হলে তখন
তাকে স্বাভাবিক করা এবং কোনো কিছু বুঝিয়ে বলা হয়। ডেড বডির অবস্থা এমন ছিল যে শরীরের কোনো অংশই ভালোভাবে চেনা যাচ্ছিল না। পুলিশ অনেকবার স্টেলাকে জিজ্ঞাসা করে যে রাতে কি হয়েছিল, কিন্তু স্টেলা শুধুই কান্না করতো, কিছুই বলতো না। প্রমাণ না থাকা এটা পরবর্তীতে সুইসাইড হিসেবে কেসটা ক্লোজ হয়। এরপর পুলিশ হেফাজত থেকে সাইফের বাবা স্টেলাকে নিয়ে যখন নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিবেন, তিনি দেখেন সেই পুতুলটা ওর হাতে, যা কিনা কয়দিন আগে পুড়িয়ে ফেলা হয়েছিল। তারপর থেকে স্টেলা সাইফের বাসায় থাকে আর ওর আচরণ এমন অদ্ভুত হয়ে যায়। ওকে শুরুর দিকে জিজ্ঞাসা করা হলো, সে কিছু বলতো না। অনেকদিন পর গিয়ে সে নিজে থেকে একদিন বলে যে পুতুলটা সেই রাতে, যেদিন ওর বাবা মারা যায় তার আগের দিন রাতে নাকি সে আঙ্কেলটা ওর রুমে এসে দিয়ে গিয়েছিল এবং ওকে তখন সে আঙ্কেলটা ঘুম পাড়িয়ে দেয়। এরপর আর কিছু তার মনে নাই। এরপর যেটা জানায়, সেই শুভ ভাইকে সেই সাইফিরা জানায় যে ওই লোকটা তারা খোঁজ নিয়েছিল, যে লোকটা নাকি প্যারানর্মাল কাজ করেছিল, তার খোঁজার পরে পাওয়া যায়নি। এবং স্টেলা তো আগে আরো অনেক সে পাগলামি করতো, অনেক কিছু বলতো, কিন্তু এখন সে পুরো চুপচাপ থাকে। এবং বাসায় যদি সে কোনো আগন্তুক কোনো ব্যক্তিকে দেখে, অপরিচিত কোনো ব্যক্তিকে দেখে, সে নাকি এরকম একদিন সে তাকায় থাকে এবং ভয়ানক কিছু আচরণ করে। এবং এটা সেই পুতুল ছিল যেটা চৌভাই দেখেছিল, যেটাতে সেই তার বাবা মারা যাওয়ার আগের রাতে তাকে কেউ একজন দিয়েছিল। এবং কে দিয়েছিল সেটা আজ পর্যন্ত কেউ জানে না। এমন যদি হতো যে বাসায় কেউ এসেছে, তাহলে তো একটা কথা, কিন্তু তার কোনো প্রমাণ মেলেনি। শুভ ভাই সাইফ থেকে স্ত্রীর ঘটনাটা শুনে সেটা আমাকে শেয়ার করছে, এই জন্য অসম্ভব ধন্যবাদ। আমাকে এটাও বলে যে আজ 7-8 বছর হয় সেই সাইফ বলেছে সেই পুতুলটা স্ত্রীলা কাউকে ধরতে দেয় না। কেউ যদি এটা সরাতে চায়, সে নাকি সেই আগের মতো করে যেটা তার বাবা মার সাথে করেছিল, চিল্লাচিল্লি শুরু করে। ধন্যবাদ শুভ ভাইকে এই ঘটনাটি পাঠানোর জন্য। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমার নাম রিপন, আমি লালমিয়ার থেকে বলতেছি। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব, এটা হচ্ছে আমার নানার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আশা করি ঘটনাটা আপনাদের ভালো লাগবে। তো ঘটনার সময়কাল ছিল 1980 সালের দিকে। ঘটনাটা বেশ অনেকদিন আগের একটা ঘটনা। তো সেই সময় আমার নানু হলো, ওনার নাম ছিল মকবুল হোসেন। তো উনি পেশায় কৃষি কাজ করতেন। সে সময় ওদের বেশ জমি ছিল, সে সময় একমাত্র আয়ের উৎস ছিল তাদের কৃষি। তো অনেকগুলো জমি থাকার কারণে দেখা রেগুলার তাকে হচ্ছে মাঠে গিয়ে হাল চাষ করতে হতো। বিশেষ করে ধানের সিজনে, যে সময় ধান গাড়া হয় বা লাগানো হয়, রোয়া লাগানো হয়, তার আগে আগে দেখা যায় যে সেই জমিগুলোকে প্রস্তুত করার জন্য একমাত্র উপায় ছিল হচ্ছে গরু দিয়ে হাল চাষ করা এবং জমিগুলোকে প্রস্তুত করা। তো সেই মকবুল সাহেব উনি হচ্ছেন তার জমিগুলোকে প্রস্তুত করার জন্য দেখা যায় যে প্রতিদিনই তাকে হলো গরু হাল নিয়ে যে চাষ করতে হতো। তো তার 2টা গরুর হাল ছিল। আসলে প্রতিদিন তো একই গরু হাল দিয়ে করা সম্ভব না, এতে করে গরুর প্রচুর পরিমাণে প্রেসার হয়। তার যেহেতু জমির পরিমাণও বেশি ছিল, তো এই কারণে তিনি 2টা গরুর হাল রেখেছিলেন। একটা গরুর হাল দিয়ে একদিন করেন, আর একটা গরুর হাল দিয়ে আরেকদিন করেন, এইভাবে তিনি আর কি কন্টিনিউয়াসলি করতেছিলেন। তো এখানে তার বাড়ি থেকে সেই জমিগুলোতে যাওয়ার পথটা ছিল পুরোপুরি একটা কাঁচা রাস্তা। একটা হলো গ্রামের একটা মেঠো পথ। আর এই মেঠো পথের শেষের দিকে বলতে তার জমির কাছাকাছি একটা বিশাল বড় একটা হচ্ছে বট গাছ আছে। তো এলাকার মানুষ বা ওই হলো মকবুল সাহেবের জমি, যেখানে সেই জমিটার বা সেই দোলাটার মধ্যে যতগুলো জমি আছে, সবাই যখন চাষাবাদের জন্য চাষবাস করে বা কাজ করে, সবাই যখন ক্লান্ত হয়, তখন কিন্তু তারা এই রাস্তার মেঠো পথের ধারে যে বট গাছটা আছে, জমি থেকে দূরত্ব প্রায় 1/2 কিলোমিটারও একটু কম হবে, বলা যায় যে 1 কিলোমিটারের 3 ভাগের 1 ভাগ রাস্তা যতটুকু হলে যেরকম হয় সেরকম। তো জমি থেকে এত দূরে আর কি ওই বট গাছটা মেঠো পথের ধারেই। তো মানুষজন আসলে যখন ক্লান্ত হয়, তখন এই মেঠো পথের বট গাছটায় আসলে তারা আসে এবং সেখানে যদি তারা খাওয়া দাওয়া করতে চায়, তো তারা খাওয়া দাওয়া করে, বলতে বাসা থেকে খাবার নিয়ে আসে এবং সেখানে তারা ওই বট গাছের ছায়ায় খাওয়া দাওয়া করে আবার কাজ করে।
তো এভাবে তাদের প্রতিনিয়ত চলতেছিল। তো মকবুল সাহেবের সেম। তো ওনার হলো ওই জমি থেকে বটগাছটার দূরত্বটা বেশ কাছাকাছি ছিল। বলা যায় যে 1 কিলোমিটারে 1/4 যেরকম হয় সেরকম, বেশ মানে এক কথা তার জমি থেকে বটগাছটা দেখা যায়। তো উনি তার জমিতে হলো রেগুলার কাজ করেন, কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছিল না। তো কাজ করতে করতে একদিন তার কাছে মনে হলো যে তিনি কেন জানি সেই বটগাছটার দিকে তাকালেন দুপুরবেলা। তার কাছে মনে হলো যে সেই বটগাছের একটা ডালে কেউ যেন বসে আছে। বলে রাখা ভালো রাসেল ভাই, সেই বটগাছটা অনেক বিশাল বড় একটা বটগাছ ছিল এবং অনেক দূর থেকেও দেখা যায় যে সেই বটগাছের কাণ্ডগুলো দেখা যেত। তো সময়টা ছিল যেহেতু শীতকালের কাছাকাছি সময়, তো এই সময়ে আসলে গাছের পাতা তেমন ছিল না। পাতা যে ছিল তা না, পাতা ছিল কিন্তু কম ছিল। তো সেই সময়ে তিনি হলো তার জমি থেকে দেখতে পান যে সেই বটগাছের মধ্যে কেউ একজন শুয়ে আছে। তো নর্মালি প্রথমে তার কাছে মনে হয়েছিল যে এটা তিনি যেটা দেখতেছেন ভুল দেখতেছেন। তো রাসেল ভাই, যখন তিনি বিকালবেলা বিশেষ করে 3:30 সাড়ে 3টার দিকে যখন তিনি বিশ্রাম করার উদ্দেশ্যে সেই বটগাছের দিকে আসেন, তো যখন ওই একটা জিনিস তো তার অলরেডি তো তার হলো নজর কেড়েছিল যে কেউ শুয়ে আছে, তো ওই জিনিসটা তার মাথায় আসে। এবং যখন তিনি ওই বটগাছটার কাছাকাছি যান, বলতে যদি কেউ বটগাছে শুয়ে থাকে তাহলে তাকে স্পষ্ট দেখা যায়, এই ধরনের দূরত্ব যখন তিনি যান তখন দেখতে পান যে একটা মহিলা বা একটা মেয়ে শাড়ি পরা, সে মাথা চুল ছেড়ে দিয়ে বটগাছের একটা ডালের মধ্যে, একটা মোটাসোটা একটা ডালের মধ্যে শুয়ে আছে। তো আমরা সবাই জানি বটগাছের কিন্তু ম্যাক্সিমাম ডালগুলা কিন্তু এমন হয় যে শুয়ে থাকার মতো, মানুষ শুয়ে থাকতে পারে, এই ধরনের কিছু ডাল তৈরি হয়। তো উনি দেখেন যে এই ধরনের একটা ডালের মধ্যে একটা সাদা কাপড় পরা একটা হলো মেয়ে হলো শুয়ে আছে, তার চুলগুলো ছেড়ে দেয়া মাটি পর্যন্ত, মাটির উপরেই ভাগ পর্যন্ত ছেড়ে দেয়া। তো রাসেল ভাই, তিনি যত হলো বটগাছের কাছাকাছি আসেন, তিনি দেখতে পান যে সে ধীরে ধীরে সেই মেয়েটা ভ্যানিশ হচ্ছে, বলতে অদৃশ্য হচ্ছে। আবার যখন তিনি পিছিয়ে যান তখন দেখতে পান যে সেই মেয়েটা স্পষ্ট দেখা যাচ্ছে। তো যখন তিনি একদম বটগাছের কাছাকাছি আসেন তখন তিনি দেখতে পান যে কোনো কিছুই নেই, সেই মেয়েটা একদম অদৃশ্য হয়ে গেছে। তো রাসেল ভাই, এটা ছিল তার প্রথম দিনের একটা এই সিম্পল একটা ঘটনা। তো এরপর থেকে রাসেল ভাই যেটা হয় যে ওনার ওই বটগাছ থেকে তিনি এরপর থেকে কেন জানি স্পষ্টভাবে তিনি সেই মেয়েটাকে দেখতে পান। নর্মালি কিন্তু এত দূর থেকে তার দেখার কথা না, কিন্তু তিনি কেন জানি সেই বটগাছের দিকে তাকালেই সেই মেয়েটাকে তিনি সেই বটগাছের ডালে যে শুয়ে আছেন স্পষ্ট দেখতে পাচ্ছেন। আবার যখন তিনি কাছে যান, তিনি দেখেন যে সেই বটগাছের ডালে কেউ নেই। তো এটা তার সাথে প্রায় 1 সপ্তাহ হতে থাকে। কিন্তু রাসেল ভাই, 1 সপ্তাহ পর সেই মেয়েটা এখন আর অদৃশ্য হয়ে যাচ্ছে না। সেই মেয়েটা এখন স্টিল লাইভ, সেটা দৃশ্যমান। যখন মকবুল সাহেব সেই বটগাছের কাছে যান, তিনি দেখতে পান সেই মেয়েটা শুয়েই আছে, তার চুলগুলো লম্বা লম্বা মাটির নিচ পর্যন্ত। তো এখানে এটা দেখে তিনি বেশ ভয় পান এবং তিনি আসলে প্রথমে ভেবেছিলেন যে এটা হয়তো তাদের ওই গ্রামের কোনো মেয়ে হবে যেটা এভাবে শুয়ে আছে। তো তিনি সেই মেয়েটাকে উদ্দেশ্য করে বলেন যে, কে আপনি এভাবে এই ভর দুপুরে গাছের মধ্যে শুয়ে আছেন কেন? কিন্তু রাসেল ভাই, সেই মেয়েটা কোনো কথা বলে না। সেই মেয়েটা মকবুল সাহেবকে দেখে মুচকি হাসে। তো এরপর রাসেল ভাই এইভাবে প্রায় তার সাথে 3-4 দিন এই ধরনের ঘটনা ঘটতে থাকে। তিনি প্রায় হলো তার জমি থেকে তিনি দেখতে পান এবং জমির যে একজন যখন বটগাছের কাছে আসে তখনই স্পষ্ট তিনি দেখতে পান এবং কোনো কিছু জিজ্ঞেস করলে সেই মেয়েটা কোনো উত্তর দেয় না, শুধু তার দিকে তাকিয়ে মুচকি হাসে। তো এইভাবেই হলো প্রায় 1 সপ্তাহ চলে যায়। তো এরপর থেকে রাসেল ভাই ওই মকবুল সাহেব খুব বিরক্ত হতে থাকেন, কারণ তিনি ইতিমধ্যেই তার বন্ধুদের সাথে শেয়ার করেছিলেন যে এই ধরনের ঘটনা আমার সাথে ঘটতেছে। তো যখন তার কোনো বন্ধুদের সাথে তখন তিনি সেই বটগাছের কাছে আসেন বা ওই তার জমির পাশাপাশি যারা কাজ করেন তারা যখন আসেন, সেই সময়গুলোতে সেই মেয়েটা দেখা দিত না। শুধুমাত্র যেদিন মকবুল সাহেব একা তার জমিতে চাষবাস করতেন, কাজ করতেন, শুধুমাত্র সেই সময়গুলোতে সেই মেয়েটাকে তাকে দেখা দিত। তো এইভাবে ঘন ঘন মেয়েটা তাকে দেখা দেওয়ার কারণে সেই মকবুল সাহেবও খুবই বিরক্ত হন, কারণ তিনি অলরেডি বিবাহিত ছিলেন, তার বাচ্চা ছিল, বাসায় বাচ্চা আছে, বউ আছে। তো
তো দেখা যায় যে ওই মকবুল সাহেবের স্ত্রী উনিও যথেষ্ট সুন্দরী ছিলেন। তো এই কারণে তার আসলে অন্য মেয়েদের প্রতি যে আসক্ত বা একটা লোভ, এই বিষয়টা তার ছিল না। তো এই মেয়েটা তাকে বারবার দেখা দেওয়ার কারণে তিনি বেশ বিরক্ত হয়ে যান এবং একদিন সেই মেয়েটাকে সতর্ক করে বলেন যে তাকে যেন আর দেখা না দেন। যদিও মকবুল সাহেব পরবর্তীতে বুঝতে পেরেছিলেন যে এটা কোনো মানুষ না, এটা হলো একটা জিন, জিন জাতির কোনো কিছু। তো তিনি সেই বারবার অনেক দিন বলেছিলেন, প্রায় 3 দিন সেই ইয়াটাকে বলেছিলেন যে আমাকে আর দেখা দেবেন না, দয়া করে, আমার এগুলো ভালো লাগে না। কিন্তু সেই মেয়েটা আগের মতো করে তাকে দেখে এবং হাসে। তো রাসেল ভাই একদিন যেটা করেন, মকবুল সাহেব একটা ভুল করে বসেন, সেটা হচ্ছে যে তিনি সেই মেয়েটাকে একটা আলটিমেটাম দেন যে কালকের পর থেকে যদি আমি তোকে দেখতে পাই তাহলে তোকে এমন শাস্তি দেবো যেটা তুই সারা জীবন মনে রাখবি। তো এই ধরনের আসলে তিনি একটা আলটিমেটাম দেন। তো রাসেল ভাই এর পরের দিন সেম ভাবে তিনি সেই মেয়েটাকে দেখতে পান, একইভাবে সেই গাছের ডালে শুয়ে আছে, তাকে দেখে হাসতেছে। তো তিনি সেদিন চিন্তা করেন যে আজকে তোকে সন্ধ্যার পর মজা দেয়, মানে কাজ শেষে তোকে আজকে মজা দেখাবো। তো সেদিন আসলে তার হলো সেই জমিটা হাল চাষ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যার পর আসলে তিনি হাল শেষ করে তার গরুগুলোকে ছেড়ে দেন এবং গরুগুলো একা একা বাসায় চলে যায়। আর এদিকে উনি যেটা করেন যে এই মেয়েটাকে সাহায্য করার জন্য, ওই জিন মেয়েটাকে সাহায্য করার জন্য তিনি যেটা করেন, তার কাছে তিনি আসার সময় কিন্তু একটা কাছি নিয়ে এসেছিলেন, ধান কাটার যে কাছিগুলো, ওই ধরনের কাছি নিয়ে এসেছিলেন। তো প্রথমে তিনি সেই মেয়েটাকে আলটিমেটাম মনে করিয়ে দেন যে আমি তোকে বারবার বলেছিলাম যে আমাকে আর দেখা দিবি না, কিন্তু তুই শুনলি না, আজকে তোর খবর আছে। তো এই বলে তিনি সে কি করেন, ওই মেয়েটা যে শুয়ে আছে চুলগুলো ছেড়ে দিয়ে তিনি কি করেন, ওই চুলের উপর ঝাঁপিয়ে পড়েন। তো চুলের উপর ঝাঁপিয়ে পড়ে তিনি একদম টানাটানি শুরু করে দিয়েছিলেন যে মেয়েটাকে তিনি গাছ থেকে নামাবেন, কিন্তু কোনোভাবে রাসেল ভাই সেই মেয়েটা যেন কোনো ব্যথায় অনুভব করতেছে না। তিনি এত পরিমাণ সেই চুলের মধ্যে লাফ ঝাঁপ করতেছেন, কিন্তু কোনোভাবেই তিনি সেই মেয়েটাকে নামাতেও পারলেন না, তো সেই মেয়েটার কোনো ক্ষতিও করতে পারলেন না। এমনকি রাসেল ভাই তার কোনো চুলও ছিঁড়তে পারলেন না। তো তার সাথে ছিল একটা কাঁচি, তিনি সেই কাঁচি দিয়ে চুল ছেঁড়ার চেষ্টা করলেন, কিন্তু তিনি ব্যর্থ হলেন। সেই জিনটার বা সেই মেয়েটার একটা চুলও তিনি ছিঁড়তে পারলেন না। তো প্রায় তিনি 15 থেকে 20 মিনিট চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই সেই মেয়েটার কোনো চুল একটা ছিঁড়তে পারলেন না। এক প্রকার তিনি আশাহত হয়ে তিনি যখন চুল ছেড়ে দিয়ে বাসার দিকে রওনা হবেন, তখনই প্রথমবারের মতো সেই মেয়েটা তাকে বলে ওঠে, মকবুল, আজকে তুই যেটা করলি সেটা ভালো করলি না, তুই আমাকে অসম্মানিত করেছিস, আমার ক্ষতি করার চেষ্টা করেছিস, এর প্রতিশোধ তুই পাবি। তো রাসেল ভাই এটা শোনার পর মকবুল সাহেব প্রচন্ড পরিমাণে ভয় পান এবং তিনি পিছনে তাকাতে সাহস পান না। তিনি বাড়ির দিকে রওনা হন এবং বাড়ি পৌঁছান। রাসেল ভাই বাড়িতে যাওয়ার পর, খাওয়া দাওয়ার পর যখন তিনি বিছানায় শুবেন, তিনি অনুভব করেন তার শরীরে প্রচন্ড পরিমাণে জ্বর। তো এই সারা রাত তার প্রচন্ড এত পরিমাণ জ্বর, তিনি সারা রাত নাকি প্রচুর পরিমাণ প্রলাপ বকেছেন। তো তার কাছে তারপরে মনে হচ্ছে যে তিনি হলো তাকে আসলে কোনো ধরনের জিন ভর করেছে। তো নর্মালি এরকম ভেবে তার স্ত্রী যখন তার ননদ এবং আলাদা হলো ভাসুর আছে যারা, তাদেরকে যখন বলেন যে এরকম সমস্যা, তো ওরা আসলে একজনকে হুজুরকে নিয়ে আসে এবং হুজুর পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে হ্যাঁ, তাকে আসলে সত্যি সত্যি জিন ধরেছে। কিন্তু রাসেল ভাই সেই জিনটা এতটাই শক্তিশালী ছিল যে হুজুররা আসলে কোনো কিছু করতে পারেনি। পরবর্তীতে সেই মকবুল সাহেব মারা যান। আসলে ওনার ভিতরে কলিজা, ফ্যাফড়া, যে বিষয় মানুষের ভিতরে যে নার্ভগুলো আছে, বলতে বিষয়ের ভিতরে যে জিনিসগুলো, অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, সেই জিনিসগুলোতে নাকি এমনভাবে উনি হলো চেপে ধরে সেই জিনটা। এর ফলে মকবুল সাহেব সকালের পর থেকে রক্ত বমি করা শুরু করেন। রাসেল ভাই এই হুজুররা কিছু করার আগেই সেই জিনটা মকবুল সাহেবকে মেরে ফেলেন। এটা খুবই একটা মর্মান্তিক একটা ঘটনা ছিল। এই ঘটনাটা আমার নানা আমার কাছে শেয়ার করেছেন। যদিও আমার নানা মারা গিয়েছেন, উনি যখন বেঁচে ছিলেন তখন আমাকে এই ঘটনাটা শুনিয়েছিলেন। তো রাসেল ভাই আমার কাছে ঘটনাটা অনেক ভালো লেগেছিল, এই কারণে আপনাদের সাথে শেয়ার করা। আসলে আমাদের অতি উৎসাহিত হয়ে এমন কিছু করা উচিত নয় যেগুলোর মাধ্যমে আসলে আমাদের বিপদ ডেকে আনে। আমাদের সবসময় উচিত খারাপ কিছু থেকে দূরে থাকা
খারাপ জিন, খারাপ শয়তান বা খারাপ কাজ থেকে দূরে থাকা, তাহলে আমরা এই ধরনের ঘটনার সম্মুখীন বা ক্ষতিগ্রস্তের সম্মুখীন হব না। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করবেন, আর ঘটনার মধ্যে ভুল ত্রুটিগুলো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।